তোমরা সবাই আমার দেখা পাবে, তবে সে দেখা শেষ দেখা। খুব ডার লাগছে, সুযোগের অপেক্ষায় আমি এখানে বিশ্রাম করি। এরা সব গেল কোথায়? এই মাত্র তো এখানেই ছিল। সরিয়ে দিয়েছো? সরিয়ে না দিলে আমি তোমাকে আপন করে পাবো কি করে? মেছো বৌদি, নরে ভাট, ওভাবে একদম বলবে না। বলো বলো সাথী, আমার সাথী। কি যা তা বলছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ ঠিক তাই, তোমার সুঠাম দেহ, পাগল করা চলন বলো, সিনেমার নায়কের মতো ডায়লগ বলার ধরো আমাকে পাগল করে দিয়েছে। না, আমাকে আমাকে আপন করে নাও। মেছো বৌদি, আমাকে আপন করে না কাছে টেনে না নিয়ে মেছো বৌদি। তোমার যৌবনের উত্তাপ আগুনে কি আমাকে আমাকে কি যা তা বলছো? না না মেছো বৌদি, না না, একদম না বৌদি। বৌদি, আমি আমি তোমার ভাইয়ের মতো। তুমি তুমি চন্দন, চন্দন, আমি মেছো বৌদি, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। তুমি শুধু আমার বিবাহ বাসরে একমাত্র রাজকুমার। না না মেছো বৌদি, তুমি ভুল করছো। তুমি এই মুহূর্তে তুমি তোমার ভালোবাসার আগুনে না আমাকে না আমাকে উন্মাদ না মেছো দাও, বৌদি, আমাকে না উন্মাদ না দাও। একদম না। আমার আমার কামনার আগুনে তুমি ভুল জ্বালাও। করছো মেছো বৌদি, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। বাঁচাও! আমাকে বাঁচাও, কে আছো? আমায় বাঁচাও! চন্দন, বাঁচান, বাঁচান, মোরলা, বাঁচান। আপনি আমাকে বাঁচান, মোরলা। বৌদি, চাপ! মেছো বৌদি। এতক্ষণ জানোয়ারের মতো আমার উপর ছাপিয়ে পড়ে আর দাদা এসে পড়ায় আমাকে বৌদি বলতে তোমার লজ্জা করছে না? বাহ বাহ মেছো বৌদি, বাহ! তোমার এই সুন্দর অভিনয় দেখে আমার হাততালি দিতে ইচ্ছে করছে। আমার ইচ্ছে করছে তোর রক্ত মাংস ভার গোড় পাশে আমাকে করে বাতাসে উড়িয়ে দিতে। রাখবো না ওকে, আমি বাঁচিয়ে রাখবো না। শেষ করে দেবো একেবারে শেষ। এরে তো মরে যাবে যে। আমি আমি ওকে শেষ করে দেবো, শেষ। কেন শেষ করে দেবে? কি এমন হয়েছে? আমাকে আমাকে দেখে বুঝতে পারছো না কি হয়েছে? চন্দন তোমাকে এসব আমি কি দেখছি? আমি ভুল দেখছি না তো? দিদি, তুমি আমাকে বাঁচাও দিদি, এই লজ্জার হাত থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চন্দন, এটাই কি তোর ভালো মানুষের ছদ্মবেশ? তুই দাদা বৌদির সম্পর্কটাই একেবারে শেষ করে দিলি। না না মিস্টার, না। তোমরা যেটা দেখেছো, যেটা শুনেছো, সেটা সম্পূর্ণ অভিনয়। আমি আমি নির্দোষ। যাকে যাকে আমি ছায়ার মতো চিনতাম, আর সেই তুই আজ নরকের অতল তলে তলিয়ে গেছে। আমি এখানে এসে যা দেখলাম তাতে মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ নেই। না বর্ষা, না। আমাকে আমাকে একবার সত্য ঘটনা বলার সুযোগ দাও। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? আমি ভগবানকে মানি না, আমি ভগবানকে জানি না, কিন্তু আমাদের এই বর্দাই হচ্ছে ভগবান। তাই বর্দার চোখে কখনো ভুল হতে পারে না রে ছোটদা, কখনো ভুল হতে পারে না। পায়েল, এত যদি তোমার মেয়ে মানুষের ক্ষুধা, তাহলে তাহলে আমাকে না ধরে তোমার বোন পায়েলকে তো ধরতে পারতে। আমাকে আমাকে এভাবে তিলে তিলে কুশের কাঁটায় ক্ষত বিক্ষত না করে একটু বিষ এনে দাও। আমি সেটা অমৃত মনে করে পান করে আমার জীবনটাকে আমি শেষ করে। পায়েল, বর্দা, ওকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বল। না, আমি আমি সত্যি ঘটনা না বলে কিছুদিন এখান থেকে যাব না। তাহলে তাহলে আমার মৃত্যু দেখার জন্য তুই তৈরি? বর্দা! এটা
ও কথা বলো না বর্দা, ও কথা বলো না। আমার সবটুকু না জেনে আমার এই কুল অকুল সব ফাঁসিয়ে দিও না বর্দা। চন্দন, তুমি তো আমার মায়ের মতো, আমার আমার মা। তুমি তুমি বলো না বৌদি, তুমি বলো না, তোমার ছেলে হয়ে আমি কি কোনো অন্যায় করতে পারি? আমার কোনো উত্তর নেই, বৌদি, আমার কোনো উত্তর নেই চন্দন। মেজদা, তোমার তোমার আমার সেই ছোট্ট থেকে এক পাতে খাওয়া, এক বিছানায় শোয়া, তুমি তুমি তো আমারই জানো আমি কি মানব থেকে দানব হতে পারি? মানুষ চেনা বড় কঠিন। মেজদা, এখানে আমি নিরুত্তর। পায়েল, আমি আমি তোকে কোনো প্রশ্ন করবো না, শুধু জানতে চাইবো এর কি কোনো উত্তর তোর কাছে আছে? উত্তর হলো একটাই, নিজের ছায়া কি কোনোদিন ধরা যায় না। পায়েল, মেজ বৌদি, তুমি কেন মুখ লুকিয়ে? তোমার কাছে তো আমি কোনো উত্তর চাইবো না। তবে যাবার আগে একটা কথা আমি বলে যেতে চাই, আজ মাছটা জাল থেকে পালিয়েছে কিন্তু পুকুর থেকে পালাতে পারেনি, তাই ওরা সে একদিন পড়বে পড়বে। ছোটদা, মাছ ধরতে চাইছে। কি করে কমবে বৌদি? আমার তেজের ঘরে তুমি যে আগুন ধরিয়ে দিয়েছো, সেই আগুনের লেলিয়ান শিখায় আমার সর্বাঙ্গটা জ্বলে যাচ্ছে, কিন্তু আমাকে ভস্মীভূত করতে পারেনি। তাই তাই একদিন সত্যের জয় হবে, আর সেই আগুনে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, আর তখন তুমি নিচু হবে, আমার কাছে এসে হাত জোড় করে বলবে যে চন্দন, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে তুমি পাপের শাস্তি দাও। ছোটদা, বর্দা, তুমি পিছন ফিরে দেখো না, একবার আমার চোখে চোখ রেখে দেখো, আমি তোমার সেই ছোট্ট ভাই, আমি কি সেই আগের মতোই আছি নাকি অমানুষ হয়ে গেছি? অভিনেতাদের প্রতি বিশ্বাস আমার হারিয়ে গেছে। বর্দা, ঠিক আছে, আজ আমি তোমার কাছে কিছু চাইবো না, শুধু যাবার আগে আমার তোমার তোমার পা দুটো আমাকে একটু স্পর্শ করার অধিকার দাও। চন্দন, শুধু পা নয়, তোর ওই মুখ যদি আমি কোনোদিন দেখি, সেদিন যেন আমার মৃত্যু হয়। বর্দা, তুমি এত বড় শাস্তি চন্দনকে দিও না, তোমার প্রতিজ্ঞা তুমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। আর কোনো কথা নয় প্রতিমা, এই মুহূর্তে তুমি ওকে চলে যেতে বলো। যাচ্ছি, থাকার যে কোনো আর রাস্তা নেই, সে আমি জেনে গেছি। তবে আমার যাওয়ার আগে শেষ প্রার্থনা, একটু সরে দাঁড়াও না বর্দা। কেন? এতে তোর কি লাভ? আমার লাভের খাতাটা যে এখানেই পুড়ে ছাই হয়ে গেছে পায়েল। ছোটদা, শুধু ছাইগুলোকে আমি নিয়ে যেতে চাই। যা যা, বাড়ির সব কিছু নিয়ে চলে যা, চলে যা। কিচ্ছু নেব না বর্দা, আমি কিচ্ছু নেব না। শুধু একটা অমূল্য সম্পদ নিয়ে যাব। কি তোর অমূল্য? অমূল্য সম্পদ বর্দার পায়ের ধুলো, যেটা কোনো মূল্যের বিনিময়ে আমি কিনতে পারবো না। চন্দন, রামচন্দ্র 14 বছর বনবাসে থাকার সময় ভরত তার পাদুকা নিয়ে সিংহাসনে বসিয়ে রাজত্ব শাসন করেছিল, আর আমি আমার এই পর্দার পায়ের ধুলো আমার বুকের সিংহাসনে রেখে সারা জীবনটা আমি কাটিয়ে দেব। চন্দন, না, না, আমি চন্দন, আমি
চন্দন, চন্দন। দশ করে আমার শাক দিয়ে মাছ ধরতে চাইছি। আমি পেরেছি প্রতিভা। মন্থন, পায়েল, মেজ বৌমা, আমি আমার হৃদপিণ্ডটা উপরে আমি অন্যের হাতে তুলে দিয়ে আমি ন্যায় বিচারক হতে পেরেছি। না, তুমি পারোনি। সব কিছু না জেনে, না শুনে কেন তুমি চন্দনকে তাড়িয়ে দিলে? বৌদি, তোমার দেওয়া উত্তরটাই তোমার প্রশ্নের উত্তর। দাদা, চন্দন কি সত্যি অপরাধী দাদা? চন্দনকে দেওয়া তোর উত্তরটাই তোর প্রশ্নের উত্তর। মানুষ চেনা বড় কঠিন কাজ। এটাই কি তোমার সঠিক উত্তর বর্দা? পায়েল, তুই এই তো চন্দনকে বলেছিলি নিজের ছায়াকে পড়া যায় না। তার আগে তোমরা সকলে ছলে বলে আমাকে দোষী করতে চাইছো, তাই না বর্দা? তোমার প্রতি চন্দনের উত্তরটাই ছুড়ে দিলাম। মাছটা জাল ছিঁড়ে পালিয়েছে, কিন্তু পুকুর থেকে পালাতে পারেনি। রাজেশ, এতক্ষণে আমি বুঝলাম চন্দনকে তাড়ানো আপনাদের অভিনয়। বৌমা, সাথী, চলে এসো, চলে এসো আমার সাথে। যাদের কাছে একটা মেয়ের ইজ্জতের দাম একটা কানা করিও নয়, সেখানে আমি থাকতে পারি না। না, না, আমি যাবো না। বৌদি না, তুমি এইভাবে চলে যেও না বৌদি, তুমি এইভাবে চলে যেও না। ঝড়ের আঘাতে একটা দিক অক্ষত হয়ে গেছে ঠিকই, কিন্তু বাকি অংশটা তুমি অন্তত অক্ষত থাকতে দাও বৌদি। আমি তোমাকে জোড়হাত করে বলছি, তুমি আর একটা দিক অক্ষত থাকতে দাও। বৌমা, যদি অজান্তে কোনো দোষ করে থাকি তার সাজা তুমি আমাকে দাও, আমার বাড়ির আর সকলকে নয়। কি সুন্দর আপনাদের অভিনয়! অভিনয় করে পুলিশের হাতে ভাইকে বাঁচালে। অভিনয় করে আপনি চাকরিটাও ছেড়েছেন। শুধুমাত্র ঘরের টাকায় বসে বসে খাবেন বলে। বৌমা! বৌমা নয়, আপনাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। সাথী, চোখ রাঙিও না, চোখ নিচু করে আমার সাথে চলে এসো। না, আমি কোথাও যাব না। আমার দাদা বৌদি পায়েলকে ছেড়ে আমি কোথাও যাব না। কি করে যাবে? আমার সঙ্গে গেলে তো তোমার সুন্দরী বৌদি ভালোবাসা পাবে না। থাকো, থাকো তুমি এখানে তোমার বৌদিকে নিয়ে পড়ে। ওগো, ওগো, তুমি শুনতে পাচ্ছ? আমাদের ছেলের আদর্শ রাটের ছেলে আমাদের সম্পর্কে ওই বন্ধন আর বন্ধনের বউ কি ভাষায় কথা বলছে? কে ভাষা মা ছেলের সম্পর্কে কিভাবে বর্ণনা করছে? বৌদি, পুরস্কার প্রতিমা অফুরন্ত ভালোবাসার স্বামীর ভাইকে ভাই না করে নিজের সন্তানের মতো করে ভালোবাসার পুরস্কার। দাদা, রাতের পর রাত না দিয়ে ওদের কপালে চুম্বন রেখে দেওয়ার পুরস্কার আমার এই তিন ভাই বোনকে আপন করে কেছে দাদা দেওয়ার পুরস্কার। দাদা, বর্দা, চলে যা বন্ধন, তুই চলে যা ভাই, তুই বৌমার হাত ধরে চলে যা। দাদা, না দাদা, না, আমাকে তুমি এভাবে শাস্তি দিও না দাদা। আমাকে বাঁচতে দে বন্ধন, আমার এই বোনটার জন্য তুই আমাকে বাঁচতে দে। বর্দা, তুই চলে যা ভাই, তুই আমার সামনে
সামনে থেকে চলে যা, চলে যা। দাদা, দাদা, চলে যা, দাদা, চলে যা, দাদা, তুই চলে যা। কৃষ্ণকান্ত রায়, যে আগুন নিয়ে তুমি খেলা করেছিলে সেই আগুনে তুমি ঝলসে যাবে, কারণ তুমি আগুন দেখেছো, আগুনের মধ্যে জীবন্ত মানুষকে পুড়ে মরতে দেখোনি। এবার দেখবে তুমি সাগর দেখেছো, সাগরের ভয়ঙ্কর টর্নেডোর রূপ তুমি দেখোনি। এবার দেখবে খেলা শুরুর অনেক আগেই তোমার সর্বনাশের অঙ্কটা আমি কম্পিউটারে লোড করে নিয়েছিলাম। প্রথম অঙ্ক শেষ, দ্বিতীয় অঙ্ক শুরু, পঞ্চম অঙ্কের শেষে তোমাকে আমি এমন জায়গায় পাঠিয়ে দেবো, সেখান থেকে তুমি কাঁপতে কাঁপতে করুণ সুরে জোড়হাত করে বলবে, মাননীয় ভাইরাল চৌধুরী, আপনি আমাকে ক্ষমা করুন। বলবে না, হয়তো বলতে শুরু করে দিয়েছে। আরে আসুন আসুন পঞ্চায়েত মশাই, আপনার ওষুধ যে এত তাড়াতাড়ি কাজ করবে এটা আমি ভাবতেই পারি। আমার আবার দড়ার শরীর হবে না মানে? ঘষে মেজে খাঁটি 10 ভরি পাকা সোনার চেন, নগদ 2 লাখ টাকা দেবার প্রতিশ্রুতি, এগুলো তো মাঠে মারা যাবার কথা নয়। আপনার পরশাতেই তো আমি মাঠে নেমেছি। আর তোমার মাঠে নামার বল থেকে আমি ধড়াম করে গোল করে না না, একটা গোল হবে না, অনেক অনেক গোল চাই, অন্তত 1 ডজন গোল করতে হবে। তা না হলে আমি কৃষ্ণকান্ত রায়ের গা থেকে বুট জার্সি সমেত বাকি পোশাকগুলো খুলবো কি করে? ও বিষয়ে ভাবনা করতে হবে না বাবা, ও বিষয়ে সব ভাবনা আমার, শুধু বকেয়া টাকাটা। অনেক ভাববেন না, যথা সময়ে পেয়ে যাবেন। আপনারা শুধু কাজ করে যান, কাজ। কি করে করবো স্যার? সেদিন তো ফোনের আশায় প্রহর গুনতে গুনতে একবারে সারা রাত কেটে গেল। ও কথা বলে লজ্জা দেবেন না দারোগা বাবু। আমরা সবাই চেয়েছিলাম ওই বেটা চন্দন যাবে জেলে, গেল কিনা নির্বাসনে। আরে সাথে কথাটা অন্যভাবে ঘুরিয়ে ওই কৃষ্ণকান্ত রায় আর চন্দনের মধ্যে যে ফাটলটা তৈরি করেছে সেটাও কিন্তু মন্দ নয়। আমার কাছে কিন্তু ভালোও নয়। মানে মানে আমি না, আমার পকেট বলছে। আমার দয়া করি, তার নাম করে যান হরি হরি। কত আশায় ছিলাম, কিন্তু দেখা মেলেনি মালিক করি। এবার মিলবে, কারণ শকুন যখন উড়েছে কিছু তো একটা নেবে। আপনি কিছু বললেন স্যার, এইভাবে লজ্জা দেবেন না স্যার, আমরা তো আপনার আশায় থাকি। তাহলে ডাকি রনে, বলুন স্যার। ভট্টাচার্য মহাশয়কে আমার নতুন ম্যানেজার রুমে নিয়ে যা, আমি ঠিক একটু পরে যাচ্ছি। ওকে স্যার, আসুন। আমার আবার দয়ার শরীর। হ্যাঁ কি কি যেন বলছিলাম? বলছিলেন নয়, যাচ্ছিলেন নতুন ম্যানেজার রুমে। ও দেখেছো, দেখেছো বাবাজি, মনে থাকে না আজকাল কোনো কথাই আর মনে থাকে না। চলো সে বাবাজি, তোমাদের নতুন ম্যানেজারের রুমে। হরি হে মাধব, তোমার নামের জোরেই ওপারে যাবো। সাহেব, পায়েলকে যে আপনার ঘরে নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, না থাক, ও নিজেই আসবে। ওকে বস, প্রয়োজন হলে ডাকবেন, আপনার জন্য বান্দা চাল লড়িয়ে দিবে। আমি তো অনেক আগে দিয়েছি, এবার নেবার পালা।
হারামজাদা শালা। মানে কিছু বললেন স্যার? না না না, কিছু না কিছু না। আপনার মতো সৎ মহান উদার ব্যক্তি হাজার খুঁজলেও পাবেন না। সে আমি জানি, তাই বলছিলাম কি আপনার এবারের পাওনা টাকাটা আপনার অ্যাকাউন্টে ভরে দেবো। ছি 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 ছি। ও কথা শোনাও পাপ। তো আপনি যখন নিতান্তই ভালোবেসে দিতে চাইছেন, দেবেন, পরে সৎ কাজে লাগিয়ে দেবেন। আপনাকে যতই দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি আপনার মতো মানুষ এই পৃথিবীতে নেই। ভাই কাইন্ডলি আপনি একবার আমার বাগান বাড়িতে যেতে পারবেন? ওখানে একটা পার্টির ব্যবস্থা করেছি। ওখানে মানে ওই খাটো পোশাক পরে ওই মেয়েরা একটু করে কমর দোলাবে আর তার সঙ্গে একটু ড্রিঙ্ক। মানে নেশা। কি যে বলেন মশাই, সব আপত্তিকর জিনিস। আমি একজন সৎ অফিসার হয়ে আরে দেশি নয়, এবারে ফরেন লিকার। দাম একবারে ধরা ছোঁয়ার বাইরে। আগে বলবেন তো, তোমার সবের দোষ। আমি ঠিক সময়ে চলে আসবো। আচ্ছা চলি। না, দাঁড়ান। এত তোলা গেছে, সিগারেটটা খেয়ে যান। সিগারেট বলেন কি মশাই? আইনত ওগুলো নিষিদ্ধ। তাছাড়া ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরে এটা তো আমি আমেরিকা থেকে আনিয়েছি। মানে ওটার দামে বিদেশি। তাহলে চলতে পারে। দিন। কিছু মনে করবেন না স্যার, বাকিগুলো বাড়িতে গিয়ে খাবো। আরে মশাই, এতে কিন্তুর কি আছে? আপনি তো পুরো প্যাকেটই নিতে পারছেন। বিনিময়ে ওই কিছু নতুন নিমের, যা আমাদের বলা নিষেধ। পেয়েছি। আপনাকে বলাই হয়নি যে প্রতারক ঠকবাজ আপনাকে পুলিশে যে ভয় দেখিয়েছে, সে আসলে কৃষ্ণকান্ত রায়ের বোন পায়েলের প্রেমিক রাজ। মানে চন্দনের বন্ধু। টাইটেলটা কি? আরে ডক্স মানে ফাঁকা। ওসব সমাজ বিরোধীর কোনো পদবি হয় না স্যার। ওরা একটা দাগি, আসামি, ঠকবাজ, প্রতারক। ওকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট আমার পকেটে। মানে কৃষ্ণকান্ত রায়ের ডান হাত বাম হাত আমি অনেক আগেই ভেঙে দিয়েছি। বাকি আছে শুধু তার বুকের পাঁজর, সেটাও ভাঙতে চলেছে। চলেছে না, একবারে ভেঙে। আর আমাকে একবারে গরু খুঁজার মতো খুঁজছি। তাহলে আপনাকে আমি ভালোবেসে বোনাস হিসাবে এই পুরো বান্ডিলটাই দিলাম। তাহলে দিন। আর না করার উপরে। আচ্ছা চলি, ওই বাগান বাড়িতেই দেখা হবে। নমস্কার। কৃষ্ণকান্ত রায়, হয় তুমি নিঃস্ব রিক্ত যাযাবর, কারণ তোমার ওই সাপোর্ট ঘুটিগুলো আমি একটা একটা করে সরিয়ে দিয়েছি। বাকি আছে তোমার বুকের পাঁজর, ওই পায়েল। ওকে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে আমার বুকে জায়গা করে দেবো। আমি বেঁচে থাকতে তা তুমি কিছুতেই পারবে না। এই তুমি এখানে কেন? না আমি জানতেই পারতাম না। আমি আসতে বাধ্য হয়েছি যে তুমি শুধু রাঘবপাল নয়, তুমি একটা দুঃসম্পর্ক। এটা রামায়ণের সীতা তার স্বামী
বসে পুজো করেছিলেন, বলিরাজ চৌধুরী মানে সীতা তার স্বামীকে স্বামীর পরিচয় দিত। ঘেন্না করছে, ঘেন্না। আমার আমার জীবনের সবচেয়ে বড় আঘাতটা আমি সহ্য করে নিলাম। কেন জানো? কেন? আমি তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবাসি, আগামী দিনও ভালোবাসবো। তাহলে এভাবে অন্ধকারের পথ ধরে চলতে চাইছো কেন? সে প্রশ্নের উত্তর তো আমি তোমাকে দেব না। দেব না নয়, দিতে পারবে না, কারণ উত্তর দেওয়ার সাহস তোমার নেই। আছে আছে, কতটুকু জানো তুমি আমার বংশের ইতিহাস? শুনেছো শুনেছো কখনো রাত্রির কান্না? দেখেছো তার চোখের জলের মুক্ত? দেখোনি দেখোনি, তাহলে বুঝবে কি করে শিশুকাল থেকে আমার এখানে পৌঁছানোর বেতাদুর জীবনের আকার? আমি একটা মেঘলা আকাশে ফোটা সূর্যমুখী ফুল। সূর্য আমাকে ভালোবাসেনি, আমার লোলাটে দেয়নি স্নেহের চুম্বন। ছোটবেলায় মাকে হারিয়ে আমি বেপরোয়া একাকী জীবন বেছে নিয়েছিলাম। আমার সৎ মা হাজার চেষ্টা করেও আমাকে ফেরাতে পারেনি, অথচ সেই সৎ মাই দার্জিলিংয়ে আমাকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে নিজের জীবন আহুতি দিলেন। আত্মীয় স্বজন এমনকি বাবা পর্যন্ত আমাকে সৎ মায়ের খুনি চিহ্নিত করে চিৎকার করে বলতে লাগলেন, তুই খুনি, তুই একটা লম্পট, তুই একটা বর্বর জানোয়ার। তিনি হয়তো না জানাই শোকে দুঃখে কথাগুলো বলেছিলেন, তুমি বাবাকে বুঝিয়ে বলনি কেন? বলেছিলাম অনেকবার বলেছিলাম, কিন্তু তিনি বুঝতে চাননি। ছোটবার মৃত্যুর ব্যাপারে আমি কোনো অপরাধী নই। এ কথাটা আমি আজও বাবাকে বোঝাতে পারলাম না। তাহলে ছোট মাকে তুমি মেনে নিতে পারোনি কেন? জানি না, আমি বলতে পারবো না। আমি তাকে কোনোদিন মা বলে ডাকিনি। তাকে দেখলে আমার সর্বাঙ্গে আগুন জ্বলে উঠতো, মাথার ভিতর অজস্র পোকা কিলবিল করে উঠতো, উঠতে বসতে তাকে আমি ঘৃণার চোখে দেখেছি। অথচ সেই মা আমাকে বাঁচিয়ে কোথায় হারিয়ে গেলেন। আর জানো, আমি এখনই হতভাগ্য। আমার একমাত্র ভাই অরণ্যকে 4 বছর বয়সে মাতৃহারা করে দিলাম। এইখানে আমার যন্ত্রণা। এটা তোমার সাজানো অভিনয়। সেটা সাজানো অভিনয় নয়। তুমি বিশ্বাস করো, আমি অরণ্যকে আমার ভাইয়ের মতোই ভালোবেসেছিলাম। তাহলে সেই অরণ্যকে গুলি করতে চেয়েছিলে কেন? বাবা আমাকে আঘাত করে ক্ষান্ত হননি। উকিল ডেকে এই সমস্ত বিষয় সম্পত্তি আমার ভাই অরণ্য নামে লিখিয়ে দিতে চেয়েছিলেন। আমি রাগে, ক্ষোভে, দুঃখে, ঘৃণায় বাবার পিস্তল তুলে অরণ্যের মাথা লক্ষ্য করে ধরে। বাবা ভয়ঙ্কর চিৎকার করে মাটির অজ্ঞান হয়ে পড়ে যান। আমি পিস্তল খুলে তাড়াতাড়ি তাকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতাল থেকে ফিরে এসে আমি দেখলাম আমার ভাই আমার বাড়ির চাকর গোবিন্দের সঙ্গে কোথায় পালিয়ে গেছে। আমি তাদের আজও কোনো হদিশ পেলাম না। তারপর আর কি, বাবা পাগল হয়ে ফিরে এলেন, আর আমি একা হয়ে গেলাম। আমার বাবা নেই, ভাই নেই, মা নেই, আত্মীয় নেই, কেউ নেই। সজল হারানো ব্যথায় আমি পাগল হয়ে গেলাম। তাহলে আজও সেই ছোট ভাই অরণ্যকে বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছো কেন? সেটা আমার ভিন্ন স্বাদের প্রত্যাশা, সে কথা আমি তোমাকে বলবো না। আমি অভয় চৌধুরী, এই সমস্ত সম্পত্তি আমার চাই। প্রয়োজনে আমি অজয় চৌধুরীর কাছ থেকে জোর করে ছিনিয়ে নেব। না, আমি বেঁচে থাকতে তা তুমি কিছুতেই পারবে না। তাহলে তো আমি তোমাকে এখানে রাখবো না। তোমাকে পাঠিয়ে দেবো কোন দূর দেশে, যেখানে কেউ পৌঁছতে পারবে না। তার আগে এসো, তোমাকে আমি একটু আদর করি। কতদিন তোমাকে দেখিনি, তোমার বদ্ধ দরজায় আমার ভালোবাসা রাতের পর রাত বোবা বেদনায় কুমড়ে কেঁদেছে। একবার এসো, তোমার ওই সুন্দর মুখখানা আমি ভালো করে দেখি। একবার ওই পাখির নীড়ের মতো চোখ দুটো তুলে তুমি
কত শান্তি, কত শান্তি, কতদিন পর কত শান্তি। এবার তুমি আমাকে ক্ষমা করো সীতা, ক্ষমা করো। আর তো তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না, তোমাকে তো যেতে হবে অনেক দূরে। এসো এসো সীতা, এসো এসো। आहा की कुरन साहब छोड़ दीजिए, एकदम मोड़े जाबे। এই, কে তুই? पंजाबी अदबी दुरंतो एक्सप्रेस আছে। आप लोग चाहें तो आपका काम हमें 5 मिनट से करिए देबे। हाँ Get out! I said get out! अरे झूठ मूठ गुस्सा করছেন সাহাব, हमें আপনার শত্রু না আছে, हमें আপনার দোস্ত আছে, দোস্ত। জি, আপনার নতুন ম্যানেজার ওই বংশী বাবুর দয়ায় আমি নতুন সিকিউরিটি গার্ডের কাম স্টার্ট করিয়েছি। What? এখন আপনি বলেন এই মেম সাহেবকে জব্দ করতে আমার কি কাম আছে? হ্যাঁ, ও পারবে না, আমি বলে দিচ্ছি। তুমি আমাকে তোমাদের ডেরায় নিয়ে গিয়ে আমার নারী সম্পদ লুট করি অন্য মেয়েদের মতো আমাকে বিদেশে বিক্রি করে দিও। यही बात बोलबेन ना मैडम, हमें खूनी अच्छे, गुंडा अच्छे, रंगबाज अच्छे, लेकिन माँ बहनদের इज्जत लेने वाला जानवर ना আছে। জানুয়ারির দোষ জানুয়ারি হয়। সীতা, আর আমি তোমাকে সহ্য করতে পারছি না। দুরন্ত, ওকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখ। যদি কোনো বেয়াদবি করে তাহলে তুই আমাকে খবর দিস, কারণ আমি কারো বেয়াদবি কোনদিন সহ্য করি না। তবে তুমিও জেনে রেখো ভাই চৌধুরী, আমাকে আটকে রাখে তুমি তোমার কাজে কিছুতেই সফল হতে পারবে না, কিছুতেই। उधर से नहीं मैडम, अंदर ही चलिए, अंदर हमारा साथ अंदर ही चलिए। हाटी हाटी पापा दुरंत एक्सप्रेस এবার असली काम शुरू করিয়ে যান। দুরন্ত, তুমি না পাঞ্জাবি রক্ত তো কোনদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। मैम साहब, আপনি ঝুট মুট বাত বলবেন না আমার সাথে আন্দরে যাবেন? হ্যাঁ যাচ্ছি, তোমাদের যতদিন ইচ্ছে আমাকে আটকে রেখো, আর আমি কোনো প্রতিবাদ করব না। হেরে গেলেন মেম সাহেব, এই দুরন্ত এক্সপ্রেসের প্রথম দাওয়াই খেয়ে বিলকুল হেরে গেলেন। আমি যে সীতা সাবিত্রী দেশে সিঁদুর পরিহিতা স্বামী স্ত্রী, আমাদের কোনো নিজস্ব মতামত নেই স্বামীর ভালো মন্দর বিচার করার অধিকার আছে। আপনি তো এই চৌধুরী বাড়ির লক্ষ্মী প্রতিমা আছেন, আপনার বহুত স্বাধীনতা আছে। চুপ করুন, আপনি তো নারী, আপনারাই তো 10 ভূষা মাতা, যে মাতা তার অস্ত্র বরিশনে মহিষাসুরের মতো অসুরদের নিধন করেছেন। আপনারাই হচ্ছেন সেই জগৎ জননী মাতা। কে তুমি? তুমি তো পাঞ্জাবি নও, তুমি খাঁটি বাঙালি। বলো কি তোমার পরিচয়? ধরে নিন আপনার ভাই কিংবা সন্তান, যে সন্তান তার মাকে দুঃখ দেয় না, দুঃখের পাঁচিল সরিয়ে সুখের কিনারায় পৌঁছে দেয়। তুমি তাহলে আজ নয়, সবাই সব জানতে পারবেন। দয়া করে আমার এই আসল পরিচয় গোপন রাখবেন। সবার সামনে আমি আপনার শত্রু, এ কথা যেন কখনোই ভুলে যাবেন না। এটা আপনার কাছে আমার সবিনয় নিবেদন। ঠিক আছে, আজ থেকে তুমি আমার একমাত্র ভাই, আর সেই ভাইয়ের সহযোগিতায় আমি আমার দুহাত বাড়িয়ে দিলাম। দিদি ভাই, আপনি না, তুমি আমার চলার পথের জীবন্ত বিগ্রহ। আর এই বিগ্রহের গায়ে যদি কেউ কাঁটার আঁচড় দিতে চায়, আমি তার জীবনটাকে কেটে ফাড়া ফাড়া করে দেবো। এই আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। আমি তোমার, তুমি আমার মা। তুমি আলোরই প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি আলোরই প্রদীপ জেলে যেন মায়ের মতো এলে, তুমি যে আমার চিরদিনের দুঃখিনী সে মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি
আমার মা তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তাতে কি সবার পেট ভরবে দাদা বাবু? আমি কি হাউ হাউ করে কাঁদলে সব দুঃখ শেষ হয়ে যাবে? হরিদা, দাও ডাক্তারের কাগজটা দাও, পকেটে যে কোটা আছে তা দিয়ে বৌদিমণির ওষুধগুলো কিনে নিয়ে আসি। তুমি কি করে কিনে আনবে? আমি তো তোমাকে কোনো টাকা দিইনি। আমার এ মাসের মাইনে থেকে হরিদা, ভগবান আমাদের গরিব করে পাঠালো, আমরা তো মানুষ, ছোট্ট কাজ করে পেট চালালো। আমাদের মন আছে, প্রাণ আছে, বিবেক আছে। তোমার দুঃখের সাগর ভরাতে না পারলো, সেই সাগরে শরীর তো হতে পারে না না হরিদা, না, আমার এই দুঃখের সাগরে তুমি পা পারিও না। তুমি চলে যাও, চলে যাও, আমি তোমাকে মুক্তি দিলাম। চলে যাব? এত দেরি? আমি তো তোমাদের কেউ নই। আমি যে এই 5 জনের মতো উড়ে এসে জুড়ে বসা মানুষ, আমি কখনোই তোমার সংসারে আপন হতে পারিনি। হরিদা, চলে যাব, এই সংসার ছেড়ে আমি সত্যই চলে যাব। আর কোনোদিন আসবো না, আর কোনোদিন তোমাদের দাদা বাবু বলে ডাকবো না, আর কোনোদিন না। মানে আমাকে তুমি কাঁদিও না হরিদা, আমি ভুল বলেছি। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। দাও দাও, তোমার রোজগারের টাকাগুলো আমাকে দাও, সেই টাকায় আমি প্রতিমার জন্য ওষুধ নিয়ে আসি। না, তোমাদের টাকায় আনা ওষুধ আমি খাবো না, আমি কোনোদিন খাবো না। ফিরিয়ে দাও আমার চন্দনকে, তুমি আমার কাছে ফিরিয়ে দাও। সে তার রোজগারের টাকায় আমার জন্য ওষুধ নিয়ে আসবে, আমি সেই ওষুধ খেয়ে সুস্থ হব, তোমার ওষুধে নয়। বৌদিমণি, সে কি অন্যায় করেছে, কতটুকু অন্যায় করেছে তা না জেনে তোদের দাদা বাবু এত বড় শাস্তি দিয়েছে, তাকে তাড়িয়ে দিয়েছে। ভগবান, তুমি চন্দনকে আমার কাছে ফিরিয়ে দাও। ভগবান, আমার কাছে ফিরিয়ে দাও। সে ফিরে এলো, আবার আমি তাকে তাড়িয়ে দেবো, কারণ কোনো অপরাধীকে আমি প্রশ্রয় দিইনি, আজও দেব না। তাতে যদি আমাকে নরকে যেতে হয় আমি তাতেও রাজি। তোমার ওই চোখের জল আমাকে ন্যায়ের পথ থেকে সরাতে পারবে না প্রতিমা। তা কেন পারবে? তুমি যে একাই মানুষ, আর আমরা বাকিরা সকলে বালি পাথরের মতো জোড়া পদার্থ। বিয়ের পর কেন কেন বলেছিলে আমরা ছেলে মেয়ে চাই না? ওই চন্দন বন্ধন পায়েল ওরাই আমাদের সন্তান। সন্তান আজ আজ আমি কি পেলাম? দুটো ছেলেকে হারিয়ে মেয়ে পায়েলের করুণ মুখে আমি সাক্ষী হয়ে গেলাম। বড় বড় আজ থেকে হয়তো তার মুখে খাবারও তুলে দিতে পারবো না। প্রতিমা, তুমি শুধু নিজের ফটোটাই দেখলে, আমারটা নয়। সেদিনের ফটোটা আমার চোখ যা দেখেছে, মনটা মানতে চায়নি। আমি আমি নিরুপায়, আমি জিন্নের পূজারী। দাদা বাবু, সেই ছোট্ট থেকে যার কান্না থামাতে আমি রাতের পর রাত জেগেছি, যার আবদার মেটাতে আমি ওই ফোড়া দিঘির মাঝ থেকে পদ্ম আর শালুক তুলে দিয়েছি। সে কি শুধু তোমার, আমার নয়?
তাকে তাড়িয়ে দিয়ে রাতের পর রাত আর খালি ঘাটের বিছানায় মাথা ঠুকেছি। সেই শব্দ কি তুমি কোনদিন শুনতে পেয়েছো প্রতিমা? তুমি হেরে গেছি তোমাদের সকলের কাছে, হেরে আমি ন্যায়ের কাছে জিতেছি। না, আপনি জিততে পারেননি বর্দা। আপনি মেজবৌদি ছলনার কাছে হেরে গেছেন। মেজ বৌমা ছলো না? হ্যাঁ বর্দা, সেদিন শুধু তুমি নাও, আমরা আমরা মেজ বৌদির অভিনয় দেখি আমরা সকলেই হেরে গেছি। আমি সেদিন শুনেই বলেছিলাম তোমরা সবাই ভুল করছো। উল্টে আমাকে ধমক দিয়ে বলেছিলে যা বুঝো না তা নিয়ে মাথা ঘামিও না। হরিদা, প্রবাদ বাক্য কে খণ্ডাতে পারে? এই গরিবের কথা বাসি হলেও মিষ্টি লাগে গো, মিষ্টি লাগে, মিষ্টি লাগে। তাহলে চন্দন এসে বুক ফুলিয়ে বলছে না কেন আমি অপরাধী নই? সবটাই মেজ বৌদির অভিনয়। সে পথ তো তুমি নিজেই বন্ধ করেছো। তুমি তো তাকে বলেছো তোর মুখ দেখলে যেন আমার মৃত্যু হয়। এটা তো আমার আগের কথা, সেটা তো অন্তরের কথা। বর্দা, যারা ভগবান মানে তাদের কাছে ভগবানই সব। তাই ভগবানের দিব্যে আপনার কাছে কথার কথা হলো তার কাছে আকাশ প্রমাণ বোঝা। তাই আমার দৃঢ় বিশ্বাস আপনি না চাইলে সে বাড়িতে কোনোদিন আসতে পারবে না, আসতে পারে না। রাজ, এই পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই বর্দা। ওই সকল মানুষেরা নিজেরা অন্যায় করে অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে নিজেরা সুখ খুঁজে বেড়ায়। আর আর এই মেজবৌদি তার জ্বলন্ত উদাহরণ। তার প্রমাণ তোমার আজ তোমাদের না জানিয়ে আমরা ছোটটাকে খুঁজতে খুঁজতে মেজদার ওখানে গিয়ে উঠেছিলাম। কিন্তু কিন্তু সেখানে গিয়ে আমি মেজদার মুখে যা শুনলাম আর আর মেজদাকে যেভাবে দেখলাম, কি দেখলি? মেজদা ভালো নেই বর্দা, মেজদা একদম ভালো নেই। একুল ওকুল দুকুল রাখার তাড়নায় সে একেবারে দিক ভ্রান্ত দিশেহারা পথিক হয়ে পড়েছে। না না, আমি তাকে দেখ ভ্রান্ত দিশেহারা হয়ে ভুগতে দেব না। আমি যাব, আমি সেখানে যাব, সেদিনের ঘটনার আমি সঠিক মূল্যায়ন করব। তাতে যদি আমাকে আবার অপমানিত হয়, সেই অপমান আমি হাসি মুখে বরণ। বর্দা, কৃষ্ণকান্ত বাবু, দরজাটা খুলুন, আমরা থানা থেকে আসছি। থানা থেকে? পুলিশ? পুলিশ কেন আমাদের বাড়িতে? না মানে মানে আমার মনে হচ্ছে যে ছোটদার কোনো খবর এনেছি। যাই, আমি ছুটে গিয়ে গেটের দরজাটা খুলে। না না না, তুমি যাবে না। কেন? বলবে না কেন? এতে তোমার ভয় পাওয়ার কারণ? না মানে ঠিক তা নয়, আমি নিজেই যাচ্ছি। কি হলো? গেটটা খুলুন। অপেক্ষা করুন, আসছি। ওরা ওরা না আমার চন্দনের খবর নিয়ে আসছে। এইবার এইবার আমি ভালো হয়ে যাবো। আর আর আমার কোনো অসুবিধা কি না। চন্দন নয়, রাজ কোথায়? রাজ, ওই ওই তো ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছি। নিচে কথা বলবেন না, দরজা খুলে দিয়েছে একজন ঘুমটা দেওয়া মহিলা। আপনিও বাজে কথা বলবেন না। এখানে এই পায়েল প্রতিমা ছাড়া কোনো মেয়ে মানুষ নেই। তাহলে ওই ঘুমটা দেওয়া মহিলাকে নাকি ওই রাজ আমাদের চোখে ফাঁকি দিয়ে পালিয়েছে? পালাতে যাবে কেন? ওকে কোনো চুরি করেছি না কোনো ডাকাতি করেছি? চুরি ডাকাতি অনেক উপরে। ও একটা স্মাগলার, ছিনতাইকারী, প্রতারক। আপনি ভুল করছেন। রাজ সরকারি চাকরিতে জয়েন করেছে, ও এসব কাজ করতে যাবে কেন? তাহলে আমাদের ফাঁকি দিয়ে শাড়ি পরে ঘুমটা টেনে পালানোর কারণ? না, ওইভাবে পালাতে পারে না। রাজ রাজ, রাজ তুমি যে এখানে থাকো, তুমি একবার এখানে এসো, এসে এদের প্রমাণ করে দাও যে এরা তোমার নামে মিথ্যে কথা বলছে। ভুল নয়, সত্য। তোমরা হাজার ডাকলেও ও আর আসবে না, কারণ ও এখানে নেই। তো আজ পালিয়ে গেল, আমরা তাকে ঠিক ধরবো। কলকাতা পুলিশরা ওকে ধরার হান্তা পাচ্ছে। আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। রাজ একজন সৎ পরোপকারী ছেলে, সে কোনো অন্যায় কাজ করতে পারে না। পারে, এই দেখুন
তার ছবি। এইটাই তো রাজের ছবি। তাহলে রাজ একটা সমাজ বিরোধী ক্রিমিনাল, তবে এইভাবে পালিয়ে বাঁচতে পারবে না। ও এইভাবে পালিয়ে বাঁচতে পারবে না। প্রয়োজনে অ্যারেস্ট করার পরিবর্তে ওর বুকে চালিয়ে দেব, ওর বুকে আমি চালিয়ে দেব বুলেটের সাউন্ডটা। গলা নামিয়ে কথা বলো। প্রয়োজনে ক্রিমিনালের প্রেমিকাকেও অ্যারেস্ট করতে পারি। তো আজ নয়, আজ শুধু সাবধান করে দিয়ে গেলাম। চলেন। এসব আমি কি শুনছি? রাজ সমাজ বিরোধী, রাজ আমাদের সকলের সঙ্গে অভিনয় করে, ছলনা করে পায়েলের সঙ্গে মিথ্যে ভালোবাসার খেলা খেলেছে। বৌদি, সবই তো শুনলে, আমি আর কি উত্তর দেব? থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে শেষ। দাদা, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। আজ আমার সংসার সাগরে জমা শুধু মরুদ্যানের বালুকণা। সেই উত্তপ্ত বালুকণা স্রোতে স্তব্ধ হয়ে গেল আমার অগ্রগতির স্রোত। ওই লোভী স্বার্থপর মানুষের স্বার্থের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল আমার মহাশ্মশানের মরণ চিতায়। আগুন জ্বালাবার কেউ থাকলো না। দাদা, পালিয়ে যা, পালিয়ে যা পায়েল, তুই পালিয়ে যা। আমার এই বিষাক্ত ছায়া তৌদির, তুই পালিয়ে যা। তুই তুই দূরে কোথাও পালিয়ে যা। এই মুহূর্তে আমি যে পরাধীন সংসারের মেরুদণ্ডহীন স্বাধীন সৈনিক, তাই তো আমার ন্যায়ের পাতা উল্টে ওরা উঠে যাচ্ছে সমাজের স্বর্ণ শিখরে। আর আমি এক রাস দুঃখ দারিদ্রের বোঝা মাথায় নিয়ে তলিয়ে যাচ্ছে ওই মহাসমুদ্রের অতল তলে। তোরা পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। না দাদা না, সত্তরের পূজারী কৃষ্ণকান্ত রায়ের একমাত্র বোন এই পায়ের রায় কোনোদিন পালাতে শেখেনি। রাজ যদি সত্যিকারী সমাজ বিরোধী হয়ে আমার সঙ্গে মিথ্যে প্রেমের খেলা খেলতে পারে, তাহলে পুলিশ নয়, আমি ওর বিরুদ্ধে রাজ সাক্ষী হয়ে ওকে আমি ফাঁসির মঞ্চে তুলে দেব। তারপর ওকে আমি বুঝিয়ে দেব যে পায়ের মাতঙ্গিনী হাজরার রক্ত বীজের জয়। চা 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 চাই বাবু, চা। এই খাঁটি দুধের স্পেশাল গরম চা। এক কাপ খাবেন নাকি স্যার? এক কাপ খেলে আপনার সমস্যার সমাধান একেবারে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি দাদা, আপনাকে বলছি। এই যে দিদি ভাই, আপনাকে এক কাপ টাটকা দুধের খাঁটি গরম চা দেব? না, কোনো উত্তর নেই। শুধু উত্তর একটাই, না না না। অবাক পৃথিবী, সেলাম তোমাকে সেলাম। এক মুঠো অন্নের জন্য আজ আমি দিশেহারা। যাই যাই ওই রাস্তার ধারে বিনে পয়সায় সরকারি কলের জল খেয়ে আজকের দিনটা আমি কাটিয়ে দিই। সরকারি কল, বিনে পয়সার জল, সেটাও আমার ভাগ্যে নেই। বলতে পারেন যেটা কোন ভারতবর্ষ? বিচিত্র ভারতবর্ষ। বিচিত্র ভারতবর্ষ? হ্যাঁ গো, আমাদের স্বাধীন দেশের স্বাধীন সরকার দিকে দিকে হাজার হাজার ফল করেছে, কিন্তু তাতে জল পড়ে না। আবার আবার এই আমাদের স্বাধীন সরকার দিকে দিকে স্কুল ইউনিভার্সিটি বানিয়েছে, কিন্তু সেখানে আমাদের ছেলে মেয়েরা উচ্চমানের ডিগ্রি পায়, কিন্তু চাকরি
চাকরি পায় না, চাকরি পায় না। এটা তোমার জানা নেই? না, কিন্তু কিন্তু আশায় তো মানুষ পথ চলে। এই পথের শেষে তোমার মতো হাজার হাজার যুবক যুবতীরা আজ আজ সংসার যুদ্ধে ক্ষত বিক্ষত। তাই তারা নীতির পাতা উল্টে দুর্নীতির পায়ে মাথা কুড়ছে গো, দুর্নীতির পায়ে মাথা কুড়ছে। আর তা দেখে বিবেক মনুষ্যত্ব অসহায় বৃদ্ধপঙ্গু হয়ে ডুকরে ডুকরে কাঁদছে। আপনি এতটুকু মিথ্যে বলিনি। আজ তুমি ছাড়া সারা বাংলা খুঁজে বেড়ালো একজন ভালো মা কিংবা ভালো বাবা খুঁজে পাবে না। খুঁজে পাবে স্বার্থের কার্পেটে মোড়া মোদের জোয়ারে ভেসে থাকা আধুনিক মা বাবাদের, যারা আত্মসুখের নেশায় সুর স্বর্গে ওঠার সুরি খুঁজে। কিন্তু সংসার সমুদ্রে ভাই দাদা বোন বৌদিদের পাশে থেকে সেই সংসারের শরিক হতে চায় না গো, শরিক হতে চায় না। কি করে চাইবে? আর শুধু সংসার নয়, আজ এই দেশের অলিতে গলিতে ওই শূর্পণখাদের ছড়াছড়ি। তাই তো বলছি, আজ আমাদের দেশ আছে কিন্তু এখানে দেশ বন্ধু নেই। পাড়ায় পাড়ায় মন্দির মসজিদ আছে কিন্তু সেখানে জনদরদি পুরোহিত মোল্লা নেই। আছে শুধু অন্যের প্ররোচনায় ঘর ভাঙার বিষাক্ত নাগ নাগিনী। আর যে বিষের জ্বালায় তুমিও আজ দিগ্ভ্রান্ত দিশে হারা পথিক। আপনি জানলাম কি করে? আমিও যে সেই পথের প্রতিজ্ঞ, তাই তো আমি দিন রাত খুঁজে বেড়াচ্ছি। কি খুঁজে বেড়াচ্ছেন? মানুষ, এই বাংলার কোটি মানুষের ভিড়ে আমি একটা একটা মানুষ করছি বাবু, একটা মানুষ। যাবেন না, যাবেন না, দাঁড়ান দাঁড়ান, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। No, never. আমার দাঁড়ার সময় নেই। I have no time for stop. আমি দাঁড়িয়ে গেলে ওরা আমার অরণ্যকে মেরে ফেলবে, অরণ্য, আমি আসছি। আশ্চর্য, আশ্চর্য এই পাগলা বাবা। কিন্তু ওনার পরিচয় হারিয়ে গেছে। এ কি আপনি? জানতে আমার ছেলে রাকেশ কোথায়? জানি না। তুই সব জানিস, তুই বলবি না। তবে রেখে আমি ধীরে ধীরে, কারণ বয়সটা আমার চেয়ে আপনার অনেক বেশি। তাই তেজ দেখাতে এলে ওই মিঠুন স্যারের ডায়লগ, আরে মার বসালা এখানে, লাশ পড়বে শ্মশানে। হায় হায় হায়, আমার ছেলেটাকে ওদের দলে ফিরিয়ে আমার তিল তিল করে গড়ে তোলা সম্পদ এইভাবে ধূলিসাৎ করে দেবে। এই ধুলো থেকে আবার প্রাসাদ বানিয়ে দেবো। আপনি এখানে? হ্যাঁ, গাড়ি দিয়ে যাচ্ছিলাম, আপনার ছেলের বন্ধুর বাহাদুরি দেখে সোজা গাড়ি থেকে নেমে এখানে চলে এলাম। আর বলবেন না স্যার, ওর মা স্বর্গে গিয়ে এই আছুলা বাসটা আমার জন্য রেখে গেছে। ওর কথা ভাববেন না, ওকে আমরা সোজা করে দেবো। তার আগে বলুন, রাজ আর চন্দনকে অ্যারেস্ট করছেন না কেন? না মানে রাজকে অ্যারেস্ট করার অনুমতি আছে, কিন্তু চন্দনকে ওয়ারেন্ট তৈরি করে নিন। আমরা তো টাকা ছড়ি নিয়ে বসে আছি। কিন্তু মশাই এই চন্দনকে অ্যারেস্ট করে আপনার লাভ? লাভ ক্ষতির হিসেব আমি করি না। আমি যে পথে এগিয়ে যাই সেই পথের শেষ ঠিকানায় পৌঁছতে চাই। হ্যাঁ, আমরা আপনাকে পৌঁছে দেব। মানে বলছিলাম কি, আগের বকেয়াটা এখনই নেবেন না বিয়ের পর?
দেখুন দেখুন, ফটো দেখা পাপ। আরে চশমাটা পরে যে বউ। ঠিকই বলেছেন। একই, এটা কৃষ্ণ রায় এর বোন। আমি মাইকেলের ছদ্মবেশে আগামী সপ্তাহে আমাদের নারী কল্যাণ সমিতিতে চাকরি দেবার নাম করে ওর ইন্টারভিউ নেব। আপনি যদি রাজি থাকেন। আমি রাজি। সেদিন একবারে খালি চোখে দেখেই বোকা। তাহলে আপনার ওই বকেয়া টাকাটা? আরে রেখে দিন মশাই, রেখে দিন। ওসবে আমার কোনো লোভ নেই। শুধু বিয়ের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করুন। আমার আবার দোষ হয় না। কি জ্বালা দেখি মাথাটা গেল। এটাই বর্তমান যুগের ঘুষখোর অভিশাপদের চরিত্র। এদের মাথায় হাত দিয়ে আজ আমরা লাখ থেকে কোটিপতি, কোটিপতি থেকে অজস্র কারখানার মালিক, আইন, আদালত, নেতা, মন্ত্রী, পুলিশ, প্রশাসন সব আমাদের হাতের মুঠোয়। শুধু বেঁকে বসেছে কৃষ্ণকান্ত রায়। না, ওকে আমি ছাড়বো না। ওর জীবনটাকে আমি নরক বানিয়ে দেবো। পায়ে কৃষ্ণকান্ত রায়ের সাজানো বাগানের সুন্দর গোলাপ পায়ে পায়ে সেই পায়েলকে আমি বোটা সমেত উপড়ে এনে তার পাপড়িগুলোকে আমি ধুলোয় ছড়িয়ে দেব। আর কৃষ্ণকান্ত রায়কে উপহার দেব তার শুকনো ডাটা আচ্ছা সাথী, আজ একটা দারুণ গান শোনাও দেখি। গান শুনো, শোনো। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু ছেলে, চমকে একই তোমার জান। কোথায় ছিলে দুষ্টু আমাকে তুমি এতটাই ভালোবাসো? তুমি যে আমার ভালোবাসার প্রথম তাহলে বিয়ের দিন নিজেকে লুকিয়ে আমাকে বন্ধনের হাতে তুলে দিলে কেন? এটি বিশেষ ঘোষণা। ভূস্বঘরের সুশান্ত গুই ছেলে একটু অ্যাক্সিডেন্ট করেছে, দিকপাড়ে পড়ে আছে, যদি থেকে থাকেন চলে যান একটু। ভূস্বঘরের সুশান্ত গুই। তুমি যে আমার ভালোবাসার প্রথম কদম। তাহলে
চাইছিলাম বলেই তো আজ কেমন নিরালায় তোমার সাথে এ ভালোবাসার খেলা খেলছি। আমি কিন্তু বন্ধনকে নয়, তোমাকে, তোমাকেই ভালোবেসেছি। তোমার সাথে এটা আমার প্রথম ভালোবাসা, আর সেই তুমি আজ আমাকে এড়িয়ে যাচ্ছ। ধৈর্য ধরো ডার্লিং, খুব শীঘ্রই আমাদের চাওয়া পাওয়া পূর্ণ হবে। কবে? সেই যে জন্যে বন্ধনের সাথে আমার বিয়ে হয়েছে, সেই সেই কাজের শপথ আমি তো সফল হয়েছি। ওদের সংসারটাকে আমি ভেঙে চুরমার করে দিয়েছি। আর কি চাও, আর কি চাও তুমি? এবার বন্ধনের যাওয়ার স্মৃতি তোমার সিঁদুর মুছে দিয়ে আমি পরিয়ে দেবো তোমার স্মৃতিতে আমার ভালোবাসার সিঁদুর। আর তখন আমি হয়ে যাব আমার বইয়ের সেকেন্ড হ্যান্ড স্বামী ঠাকুর। আরে বন্ধন, আয় আয়, আমি আর সাথী। বেশ তো প্রেমে বুঝে প্রেমের দোলায় দোল খাচ্ছি না। কি হলো আমার পুরানো বউ? না মানে আমি না, শুধু তুমি নাও, তোমার মতো এই যুগে অনেকেই পরকীয়া প্রেমের দোলায় দোল খায়। ভুল করছিস বন্ধন, আমি সাথীকে বলছিলাম কোন পথে বেরিয়ে যাবি, ও জানবে না ভাতার টানে? মদ খেয়ে মাতাল হয়ে কি সব উল্টাপাল্টা বলছো? আধুনিক যুগের অত্যাধুনিক নির্লজ্জ প্রেমিকা তোমরা একজনের সাথে প্রেম করবে, অন্যজনকে বিয়ে করবে, আবার নতুন জনের অনুরোধে সন্তান জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হবে। চুপ কর বন্ধন, চুপ কর। নিজের স্ত্রী সম্বন্ধে এই সব কথা বলতে তো লজ্জা করছে না? লজ্জা? আরে লজ্জা কিসের বন্ধু? আমি তো তোদের প্রেমের জোয়ারের নিচে পড়ে থাকা বালু পোড়া জড় পদার্থ। আমার তো লজ্জা থাকার কথা নয় বন্ধু। এইভাবে মতলবি করলে তার ফল ভালো হবে না। তাহলে মন্দ করেই বলি, যুগ পাল্টেছে, পরকীয়া প্রেম লাগোয়া, আর সেই আইনের জোরে তোমরা একে ছেড়ে ওকে ধরে দিনে দুপুরে করবে গোড়াগড়ি। আর আমরা সালা সত্যি কথা বলতে গেলেই আমাদের পাওনা ফাঁসির জড়িয়ে। এইভাবে মাতালে আমাকে বারবার অপমান করলে আমি তোমাকে ফাঁসি। তুমি চন্দনকে মিথ্যে ফাঁদে ফাঁসিয়ে যে খেল দেখালে মাইনে। সত্যি তুমি একখানা মা। এইভাবেই মাতালের মাতলামি দেখার মতো প্রবৃত্তি আমার নেই। আমি চললাম। দাঁড়াও, আমি তোমার সাথে যাবো। কোথায়? সে কি বন্ধু, এত তাড়াতাড়ি ভুলে গেলে এই সংসার করবি কি করে? কি ভুলে গেলাম? এই যে বললি আমার দেওয়া সিঁদুর মুছিয়ে দিয়ে ওই সাথীর স্মৃতিতে পরিয়ে দিবি তোর ভালোবাসার সিঁদুর। রজত কারু এঁঠো পাতায় খাবার খায় না। সে কি বন্ধু, 45 থেকে একদম 180-তে ঘুরে গেলি। কপালে সইবে তো? হইবে নয়, হয়ে গেছে। আরে ভাগ ছড়ালে কাকের অভাব হয় না। আরে তারে না রে না, সাথীর কপালে ঘা। তার মানে আমার প্রতি এই তোমার ভালোবাসা? Yes! তুমি যে জাতের মেয়ে তাতে বন্ধনের ডায়লগটাই প্রযোজ্য। রজত নাম আমার। আমি অন্যের ঔরসে আমার ছেলের বাবা হতে চাই না। তবে রে লম্পট, আমি যে আর এগিয়ে আসবি না, তাহলে এই চকচকে দানাগুলো ওই বুকের মাই দিয়ে বেরিয়ে যাবে। আমি মরবো।
তোর মতন ওই জানোয়ারকে নিয়ে আমি বাঁচতে দেবো না। আগে কোনো লাভ নেই। কারণ আমি রাতে রঙ্গিলাতে দিনে আলোতে নয়। রজত নাম আমার। আমি চাই না তোর এই কাঁচা দেবদেবের শরীরটা ডুবি হয়ে যাক। সত্যি সত্যি তোর বিয়ে করাই নতুন বউ মাঝখানে তুলছে। এবার তুই মদের নেশা বলে ঠিক করে দে, ওকে নামাবি না ফাঁসাবি, না ওই বেঞ্চা বাড়িতে ফাঁসাবি। রজত দেওয়া বাবার। কথা শুনে তোমাকে হাসতে লজ্জা করছে না? আমি তোমার বিয়ে করাবো। যারা স্বামীর দেওয়া সিঁদুর পরে পরপুরুষের সাথে বেভিচারের অন্যায় গা ভাসিয়ে দেয়, তাদের স্থান যেখানেই হোক না কেন আমার দাদার সংসারে হয় না। আমি ভুল করেছি। মামা রজতের কথায় টাকার লোভে আমি আমি তোমাদের সংসারটা ছাড়খাড় করে দিয়েছি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। তার আগে আমি জানতে চাই, চন্দনের কি সত্যি অপরাধী? না, আমি তাকে মিথ্যে অভিনয়ে ফাঁসিয়েছি। তুমি শুনতে পেয়েছো দাদা? তুমি কি জানো এই মায়াবিনী রাক্ষসী আমাদের চন্দনকে ফাঁসিয়েছে? আমি সব শুনেছি, সব শুনেও আমি জানতে চাই তুই বৌমার গায়ে হাত তুলেছিস কেন? হাত তোলা নয় দাদা, শুধু হাত তোলা নয়, আজ আজ আমি ওকে একেবারে শেষ করে দেব। দাদা, ওদের কি আমি এই শিক্ষাই দিয়েছি? বল বন্ধন বল, এই শিক্ষা তুই কোথায় পেয়েছিস বল? ওকে ছেড়ে দিন বলটা। ওর কোনো দোষ নেই। সব দোষ আমার। আমাকে আপনি শাস্তি দিন বলটা। ওকে বিশ্বাস করো না বাবা, ওকে বিশ্বাস করো না। ও একটা ছলনাময় রাক্ষসী। ও আমাদের সংসারে অশান্তির আগুন জ্বালাবে। আমি সেই আগুন বুকে নিয়ে বৌমাকে একটা ছোট্ট কথা বলতে চাই। যারা পরকে আপন করে, আপনকে পর করে সুখী হতে চায়, তারা কখনো সুখী হতে পারে না বৌমা, কখনো পারে না। আমি পিছনের সব কিছু ভুলে আপনার সংসারে আমি সুখী হতে চাই বলটা। আমাকে আমাকে আপনি নিজের বোনের মতো মনে করে আমি আপনার বোন হতে চাই। আমি আমি আপনার বোন হতে চাই বলটা। তাহলে সবার আগে ওই প্যান্ট শার্ট ঝেড়ে ফেলে শাড়ি পরা ঘোমটা টানা বাংলার বধূ হতে শেখো। শিখবো বলটা শিখবো। আপনার আশীর্বাদে নতুন করে পথ চলা শুরু করবো। শাড়ি হলো তো মেয়েদের লজ্জার বস্তু। তোমাদের মতো মেয়েরা লজ্জা, সেবা, মমতা দিয়ে তো গড়ে তুলবে সংসার। এটাই তো চিরন্তন সত্য। দাদা, তোমার তোমার ক্ষমার ভান্ডার কি অফুরন্ত দাদা। তুমি মানুষ না দেবতা? মানুষ, তোরা দিনের শেষে জীবন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে এই নারীদের কাছে। আর এই নারীরা তখন গলায় আঁচল জড়িয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজাবে। তখন ধূপের গন্ধে আনচান করে উঠবে দাদা, এই নারী দেবতার মন। এভাবে আমাকে কেউ কখনো বলেনি। এভাবে আমাকে কেউ কখনো তাই তো আমি ভুল করেছিলাম। তাই তো আমি ভুল করেছিলাম। সেই ভুল থেকে ভুল হয়ে তুমি আমাদের মুখে ফিরে এসো বৌমা। এই দাদা অতীত ভুলে তার বুকে জায়গা দিয়ে করে নেবে বধূ বরণ। দাদা বর্তমানে সিনেমা টিভি
বর্তমানে সিনেমা টিভি সিরিয়ালে নায়িকাদের মতো স্বল্প পোশাকের এদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে আছে, কিন্তু কিন্তু ভালো মা নেই। মায়ের সংখ্যা বড়ই কম। তোমরা তোমরা মা হতে শেখো। পারবে না এরা, এরা পারবে না দাদা। এরা এরা তোমার সুখের পৃথিবীতে অসুখের বীজ। এরা এরা কখনো মা হতে পারবে না। আমি পুনরায় দাদার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আজ থেকে পরদিন আর দাদার ইচ্ছেই আমার শেষ ইচ্ছা। তাহলে তাহলে আর দেরি নয় বৌমা, চল বন্ধন, আমরা সবাই মিলে চন্দনকে খুঁজে নিয়ে আসি। চন্দনের শোকে প্রতিমা রোগ শয্যায় শায়িত, তার কোলে চন্দনকে ফিরে দিয়ে আমরা নতুন করে গড়ে তুলবো আমাদের এই নতুন সংসার। এসো 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 মামনি, আমরা একেবারে সঠিক জায়গায় পৌঁছে গেছি। এই বাড়িতেই বুঝি মিস্টার মাইকেল থাকেন? এটাই কি ওনার অফিস? হ্যাঁ হ্যাঁ মা লক্ষ্মী, ওনার কথাতেই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কিন্তু বাড়িটা যেন কেমন কেমন মনে হচ্ছে। এটা তো অফিস বলে মনে হচ্ছে না। ছ্যা, 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 ছ্যা। আমার আবার দয়ার শরীর, তোমাকে চাকরিটা পাইয়ে দিতেই তো আমার এখানে আসা। মানুষের সেবা করাটাই আমার নেশা। আপনার মনটা কি এত নরম? আগে তো আমি কোনোদিন জানতাম না। মেজ বৌদির মামা বলি আপনাকে আপনাকে আমি প্রথমে ঘৃণা করেছিলাম। আসলে কি জানো মা, তোমাদের দুঃখ দেখে আমারও মনে বড় মায়া হয়েছে। সংসারের হাজার ঝামেলায় জড়িয়ে থাকি, তাই আগে খবরাখবর নিতে পারিনি। কিন্তু যখন শুনলাম তুমি একটা চাকরির জন্য হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছ, তখন আর স্থির থাকতে না পেরে তোমাকে এখানে নিয়ে এলাম। মিস্টার মাইকেল কেমন লোক মামা বাবু? খুব ভালো, খুব ভালো। এই ছদ্মবেশে থাকে কিনা? মানে ছদ্মবেশে কেন? ইয়ে মানে বুঝলে না মামনি, বিদেশি হয়েও থাকে বাঙালির মতো করে। বাঙালি? কিসব উল্টো পাল্টা কথা বলছেন? উল্টো পাল্টা নয়, সোজা বাংলায় বলছেন। আপনার চাকরিটা প্রয়োজন? হ্যাঁ স্যার, খুবই প্রয়োজন। আমি আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। চাকরি তোমার পাকা, মাইনেও 15,000 টাকা, কিন্তু সার্ভিসটা ঠিক মতো হ্যাঁ পারবে বাবাজি, পারবে। এমনি খুব জেদি, ঠিক তোমার মনের মতো। সত্যি? হ্যাঁ স্যার, বলুন বলুন এখন আমাকে কি করতে হবে? কিছুই করতে হবে না, শুধু আমার জন্য আমার রুমে সেজে গুজে আমার অপেক্ষায় থাকতে হবে। কি আপনি কি বলছেন? হায় গোবিন্দ, তুমি ওনাকে চেনো নাকি মামনি? আপনি আপনি আমাকে ঠকিয়েছেন। আগে জানলে আমি কখনো এখানে আসতাম না। এসেই যখন পড়েছো তখন তো আর চিন্তা করে লাভ নেই। রনি, যা আমাকে আমার রুমে নিয়ে যা। ওকে স্যার, চলুন আমার সাথে। মামা বাবু, আপনি ষড়যন্ত্র করে আমাকে আমাকে এনাদের কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি আপনি না আমার আত্মীয়, আপনি না আমার গুরুজন, যে একটা মেয়ের বয়সী মেয়েকে এই জানোয়ারের কাছে বিক্রি করে দিতে আপনার কি একটু লজ্জা করছে না? আমার আবার দয়ার শরীর, এসব কি বলছো মা? আমি তো কিছুই জানি না। এই অভয় বাবুর সাথে একদিনের পরিচয়ে আমি তোমাকে এখানে চাকরিটা করে দিতে নিয়ে এসেছি। এতে আমার কি দোষ মামনি? কোনো দোষ নেই, আমরা যা বলেছি আপনি তাই করেছেন। আপনি এখন আসতে পারেন। না না মামা বাবু না, আপনি যাবেন না। আমাকে একা ফেলে আপনি কোথাও চলে যাবেন না। আচ্ছা, এই তো মহা মুশকিল হলো দেখছি। তুমি চেয়েছিলে চাকরি, আমি তো সেখানেই তোমাকে এনে দিয়েছি। আর তার মাঝখান থেকে আমাকে নিয়ে আরো এত টানাটানি কেন? এবার আমি যাই। তবে মামনি, তুমি যেন আমাকে বেঈমান স্বার্থপর বলে মনে করো না।
আমার সখা, দিনের বন্ধু। না না মামা বাবু না, যাবেন না, যাবেন না, আমাকে একা ফেলে রাখতে চান। গেটে তালা ঝুলছে, সামনের দিকে চলো। না, কিছুতেই না। না বললে তো চলবে না সুন্দরী। তোমার দেহ সরোবরের অর্ধপ্রস্ফুটিত পদ্ম আমাকে যে পাগল করে দিয়েছে। তোমার ওই যৌবনমত্ত দেহটা আমার মনে কামনার আগুন জ্বেলে দিয়েছে। তোমাকে যে আমার চাই। ছি, ছি, ছি। এত নীচ আপনি, এত হীন আপনার মনোবৃত্তি। এইভাবে একটা মেয়ের বয়সী মেয়েকে এই কথা কুকথা বলতে আপনার লজ্জা করছে না? চুপ রে! বেশি তেজ দেখালে একেবারে জানে খতম। না, 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 না। চুপ, একদম চুপ। খতম নয়, খতম নয়, খতম করলে তো সব শেষ। অবশিষ্ট থাকবে না নারী পুরুষের যাওয়া পাওয়া। বন্ধ করুন ওই সকল নোংরা কথাগুলো, আপনি বন্ধ করুন। আরে বাবা, এই ভোগের দুনিয়ায় এসে যদি ভোগ না করলে, এই সুন্দর পৃথিবীর রূপ রস যদি উপভোগ না করলে, তোমার ওই পায়েলের ছিন ছিন শব্দ যদি কারোই বাঁশির সুরে না বাজে, তোমার ওই মিষ্টি মুখের মিষ্টি হাসি যদি কারোই হাসির সঙ্গে না মিশে, তাহলে তোমার ওই রূপ যৌবনের সার্থকতা কোথায়? ও ভগবান, এই সকল শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন? ভেবে দেখো, তোমাদের ঘরে অনেক অভাব, সাহেব তোমাকে অনেক অনেক টাকা দিবে। অভাবী যারা এই পাইল জ্বলি পুড়ি মরবি, তবু তবু ইজ্জতের বিনিময়ে এই পাইল কোনোদিন টাকা রোজগার করবে না, আর এটাই আমার শেষ কথা। পায়েল, পাইল নয়, বলুন পাইল দেবী। অভাবীর সুযোগ নেই, আমাকে আমাকে ছিনে টুকরো টুকরো করে দেবেন না, তা আমি করতে পারবো না। ভাগ্যের বিপর্যয়ে সুযোগ নেই, আমাকে আমাকে নিয়ে আপনারা যেমন খুশি করে নাচাবেন না, এটা ভাবলেন কি করি? যেমন ভাবে তোমাকে এখানে এনেছি ঠিক সেইভাবেই ভেবেছি। না, আমি কৃষ্ণকান্ত রায়ের একমাত্র বোন পাইল রায়, আমি মরবো তবু এই অমানুষের কাছে আমি কোনোদিনের জন্য নিজেকে বিলিয়ে দেব না, কিছুতেই না। আমাকে যেতে দাও। পথ নেই, পথ বন্ধ। জানোয়ার যখন শিকার ধরে তখন তাকে সহজে ছেড়ে দেয় না, আর যখনই সে ছাড়ে, কথাটা মনে রাখো। हमें जानवर ना आसे भाई साहब, हम लोग पूरी फ्री वाला আছে। বেরিয়েওয়ালা? এই রনি, এরা সব এখানে আসে কি করে? জানি না স্যার, গেটে তো তালা ঝুলছে। ভগবান ওনাকে পাঠিয়ে দিয়েছেন। वो बात बोलবেন না मैडम, हम लोग भगवान ना আছে, हमें हमें कुलजीत सिंह আছে। जी हाँ, हम लोग अपना देर फेंक देवा लोहा लकोट प्लास्टिक और छड़ा जितनी भी ये बस्ता में लिए लाई। শুধু তাই নয়, দামি দামি জিনিসপত্র ওই বস্তাতে চলে যায়। ये बात अपनी की बोलছেন भाई साहब, हमें घोड़ा घोड़ी बाकी আছে, टुकड़ा पेटेर दाए हिडिक, लेकिन लेकिन हमें डाकू ना আছে भाई साहब। তুই বেরিয়েওয়ালা? जी हाँ, देखिए ना, ये बस्ता में देखिए छड़ा जितनी আছে प्लास्टिक আছে, आराम से देखिए साहब, आराम से। তুই এখানে এলি কি করে? वही वही वो पाला कुत्ता ताड़ा খেয়ে এখানে আসিয়ে গেছে সাহেব, लेकिन लेकिन এখন কুত্তাগুলো ভাগিয়েছে, এখন আমি চলিয়ে যাচ্ছে। নমস্কার।
নমস্তে বাবুজি। নমস্তে মেম সাহেব। না না তুমি যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। তুমি যেতে পারবি না, তোকে আমরা যেতে দেব না। কেন কেন দেবেন না ভাই সাহেব? ম্যাডাম চাহে তো আমার সাথ চলিয়ে আসবে, এতে সবই কি আছে? এ ব্যাপারে তুই না বলাবি না, যা চলে যা এখান থেকে। নেই বাবুজি, আমি মা বন্ধের কথার খিলাপি করতে পারবে না। আসি ম্যাডাম, মেরা সাথ আছে। আর একবার চেষ্টা করবি না, নইলে সারা তল পেটে ব্যান্ড বাজাবো, মাথায় কাঞ্চলি বাজাবো। এই, তোরে তো সাহস, সিংহের গুহা থেকে এই শিকার কেটে এসেছিস। তুই যে কলেজের ছাত্র আছিস, আমি সে কলেজের প্রফেসর আছে, প্রফেসর। এই প্রফেসর কাকে? কে তুই? इस दुनिया का बादशाह, रॉयल बंगाल टाइगर, माँ बहनेर इज्जत बाँचाने वाला टाइगर, समझा? আসি ম্যাডাম, আমার সাথে চলিয়ে আসি। আসি। এই, কে আছে এই তোদের আত্মা? দুরন্ত, কালিয়া, জ্ঞান বন্ধ করে দে। তোর টাটকা লাশ আমি চাই। কি হলো? আমরা হাত মুখ বাঁধা কেন? তোর বাঁধনটাকে খুলে দে। আর বলবেন না স্যার, ওই শালা ফেরিওয়ালা আমার এই অবস্থা করেছে। আপনি কি গেটে বসে ঘুমোচ্ছিলেন? হ্যাঁ, তাই কখনো হয় স্যার? আপনার যখন কৃষ্ণকান্ত রায়ের বোনকে নিয়ে মুস্কুন, আমি তখন ঠিক একটু পোষণ পাবার আশা একবারে আকুল, আর সেই সুযোগে শালারা আমার এই অবস্থা করেছে স্যার। আপনাকে ওখানে রাখাই আমার ভুল হয়েছে। আপনি আমার তরি তীরে এনে ডুবিয়ে দিয়েছেন। আর হবে না স্যার, এইবার যদি ওকে পাই একবারে তুলো ধুলো করে ছাড়বো, একবারে না খেয়ে দড়ি দিয়ে ঘোরাবো। চুপ! হারামজাদা কোথাকার! তোকে মেরে আমি কেওড়া তোলার শ্মশানে পাঠিয়ে দেবো, ইডিয়েট কোথাকার! আপনি কিছু বললেন স্যার? না, আপনার গুণকীর্তন করলাম। করতেই হবে। আমি জাত পুলিশ অফিসার অনুপ ঘোষাল, আমার সঙ্গে চালাকি, আমি ওকে ধরে ফেলেছি। কি ধরা যায়? ওর ছদ্মবেশ আসলে ওই রাজ আপনার আমাদের চোখে ফাঁকি দিয়ে পায়েলকে নিয়ে পালিয়ে। আপনি ঠিক বলছেন, আপনার অনুমানটা ঠিক। 100% ঠিক স্যার। তো আমিও জাত পুলিশ অফিসার অনুপ ঘোষাল খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমি পুষিয়ে দেব। বাঘে ছুলে 18 ঘা, আর এই অনুপ ঘোষাল ছুলে এই 72 ঘা। থাক, আপনাকে আর বাহাদুরি করতে হবে না। রনি, আলিপুর ময়দানে চন্দনের অনুষ্ঠানটা কবে খবর নিস তো? আগামী পরশু মঙ্গলবার সন্ধ্যে 7টায়। ওখানে কি করবেন স্যার? আমি করব না, করবেন আপনি। মানে আমি হ্যাঁ, আমরা বোমা মেরে ওই ফাংশনকে উড়িয়ে দেব, আর সেই সুযোগে চন্দনের সাথে রাজকে অ্যারেস্ট করবেন আপনি। ওখানে মানে রাজকে পাওয়া যাবে? না পাওয়ার কোনো প্রশ্নই নেই। আমার পরিকল্পনা কখনো ভুল হয় না। যেখান থেকে ও খেলা শুরু করেছিল সেইখানে আমি ওর খেলা শেষ করে দেব। আমি অভয়লাল চৌধুরী, অন্যায় অধর্মের উপর আমি বুলডোজার চালিয়ে দিই। আইনের কংক্রিট গাঁথনিতে যেখানে বাধা হয়ে দাঁড়ায় সেই গাঁথনি আমি বুলডোজার দিয়ে ভেঙে দেবো। তারপর ওই কালকোটের ফোঁড়া মুচড়ে তাকে আমি জল ধোড়ায় পরিণত করব। দাদু, দাদু, বলি 700
খাবারে তুই আমার বোতলধারী ঠেকের সাথী ষাঁড়ের বাড়ির নাতি। আমাকে তুমি ষাঁড়ের বাড়ি বললে? অভ্যেস করে নিচ্ছি, কারণ এবার আমি ভোটে দাঁড়াবো, এলএমএল হব। ওটা এলএমএলএ নয়, এটা এমএলএ, বুঝলে? এটা বড় কথা নয়, আসল কথা একটু উলট পালট হয়ে গেছে। তোরা সাত সকালে এখানে মদ গিলে বসে আছিস? বসে নাই মাস্টার মশাই, এই জল পর্যন্ত দাঁড়িয়ে আছি। এবার বসবো, বসে বসে আপনাকে পেয়ারা পড়ে শোনাবো। ওরে বাঁদরের বউ, ওটা পেয়ারা নয়, পেপার। যত সব অশিক্ষিত পুরো বাড়ি। আমি অশিক্ষিত না, তুই শিক্ষিত, জ্ঞানের যাহা। এবার বলতো বাবা ধন, তোর হাতে ওটা কিসের কাগজ? বাজার আনন্দ। দাদু দাদু, ওটা বাজার আনন্দ নয়, আনন্দ বাজার। এটা বড় কথা নয়, আসল কথা যার নাম চাল ভাজা সেটাই মুড়ি। ওই চাল সেদ্ধ করে কেউ বলে ফেডারাইজ আর কেউ বলে কমলাভোগ। আসলে সব কটাই চালে সেদ্ধ ভাজা। ওরে বাবা রে, এ তো মাতাল নয়, সরোজমতির চাটা, যেন লাটের বালা। লাটেই তো, এই কাগজ আমি গড় গড় করে পড়ে শুনে বাবা পণ্যচ্ছেদ পাবেন না। একদম তাই। দাদু, পেপারটা পড়ে শুনিয়ে দাও তো। পড়বো? হ্যাঁ, পড়ুন। আস্তে আস্তে না জোরে জোরে? আরে জোরে জোরে পড়ে শুনিয়ে দাও। তাহলে পড়ি। আরে পড় পড়, ফলিতে না করে পড়ে যা, দেখি দেখি তোর কত দূর বিদ্যে। শুনে যান, গতকালের কাগজ, আজকের টাটকা খবর। একেই বলে পেটেনি কয়ের বাড়ি, খুলে বসেছে ডিকশনারি। মানে মানে গতকালের খবর আজকে টাটকা খবর হয় কি করে? একটু ভালো করে চিন্তা করলেই হয়। হবে না, হতে পারে না, আলবাত হবে। ভিজে যদি 3 দিন আগে মাছ মাংস রেখে রান্না করে খেলে যদি টাটকা হয়, তাহলে গতকালের কাগজ আজকে পড়ে শোনালে কেন টাটকা হবে না? আরে কেন হবে না? একেবারে সঠিক উত্তর। সঠিক উত্তর? ওই বুড়োটাই তোর মাথাটা খেয়েছে। যেমন মূলো তেমনি বাস, এরাই দেশের সর্বনাশ। কি যেন বলছিলাম? খবরের কথা। নাও দাদু নাও, বাকিটা পড়ে শুনিয়ে দাও। এই মাত্র খবর পাওয়া গেল, গতকাল নিমডাঙ্গার জঙ্গলে কয়েকটা মশা একটা হাতিকে তুলে নিয়ে গিয়ে রাজবাঁধের জলে ফেলে দিয়েছে। ওরে বাবা, এড়ে গরু না টেনে তো করছে মাথা ভোম ভোম। এরা এরা আবার পৃথিবীটাকে
মাথায় তুলে নাচবে বলো? নাচবো না শেষটুকু করে শোনাবো। এবার খেলার খবর APL। এপিএল নয় দাদু, ওইটা IPL। সেটা বড় কথা নয়, এখানে এর জায়গায় আয়ের জায়গায় এ লিখে ফেলেছে। ও তা হ্যাঁ, তাই। এখন ব্যাট করছে 94 রানে কুহেলি, বল করছে ভমরা। বল আম্পায়ারকে অতিক্রম করে ঢুকে দিয়েছে। সেহেলি সেই বল ছপাটে মেরেছে। ওরে বাপ রে, আমার পায়ের মাথা থেকে শিরদাঁড়াটা পর্যন্ত ঝনঝন করছে। ভুল হয়ে গেছে। সমাজে খেলতে গিয়ে ব্যাটে বলে না পেয়ে আপনার পাছাতে মেরেছে। এই আমি কান বলছি। তবে হারামজাদা, তোর কানমালা এমন আমি বের করছি। আজকে দাদা ঠাকুর, আজকে বেশি লাফালাফি করবেন না, তাহলে ঠ্যাং ভেঙে যাবে। মানে এখন কিছু টাকা ছাড়ুন তো, টাকা। টাকা বেশি কিছু নয়, মাত্র 10,000। আজকে হ্যাঁ, এই না দিলে ওই সেই দিনে সেই কচি মেয়ে গোপার সাথে হস্তি নষ্টি করার খবরটা এই বাজারে প্রকাশ করে দেব। প্রকাশ করে দিবি, কিন্তু তার প্রমাণ প্রমাণ এই মোবাইলে সব লোড করে নিয়েছি। কি যেন বলছে? টাকার কথা 10,000। 1,000ও নেই রে বাবা, এই দেখ। বনিতা করে লাভ নেই। কাল কৃষ্ণকান্ত রায়ের বোনকে ছলনা করে অভয় চৌধুরীর কাছে পৌঁছে দেওয়ায় বকশিস নগদ 10,000। ওই বান্ডেলটা আমাদের চাই। তোদের চাই, আমার নাই। পথ ছেড়ে দে ভাই, এবার আমি বাড়ি যাই। আমিও তাহলে বাজার থেকে মাইক নিয়ে আনছি। রতন দাদু, তুমি পাড়ার সমস্ত ছেলেদের এখানে নিয়ে এসো, আর আমরা সবাই মিলে ভিডিওটা চালিয়ে মাইকিং করব। তোদের হাসি, ঘটনাটা কিন্তু কালকের হাসি, কিন্তু লোকটা কি জানি হলে ঘুরে হবে আমার গলায় ফাঁসি। কি যেন বলছি? টাকার কথা, নগদ 10,000। 10,000? জল ঘোলা করে লাভ নেই। আরে বাবা, কিছু কম সম হবে না? পুরো 10,000। 10,000 লাগবে? বাড়ি 10,000। নে ওরা সব পুরো 10,000ই দিলাম। হায় 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 হায়, সাত সকালে আমার 10,000 টাকা জলে গেল। জলের নয়, একেবারে স্বর্গে। স্বর্গে? হ্যাঁ, ওই তোমার টাকা মদের ফুয়ারা ছুটিয়ে আর সেই টাকা স্বর্গে পাঠানোর জন্য গাইব। খেয়ে যে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়ে যে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। ও চাদরে দেখলে কেমন তুমি খেল, ও চাদরে দেখলে কেমন তুমি খেল। খেয়ে যে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়ে যে লাথিলে ভেঙে ওই গেল ঠ্যাং,
ভাঙলো মাথায় তোমার বেল। ও চাঁদু রে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদু রে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদু রে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদু চাঁদু দেখলে কেমন তুমি খেল, ও চাঁদু রে দেখলে কেমন তুমি খেল। মাননীয় দর্শক মণ্ডলী ও আমার মা বোনেরা, আজ আমরা পল্লীমঙ্গল ক্লাবের পক্ষ থেকে আমাদের পাড়ায় তথা ক্লাবের সদস্য চন্দন রায়ের সৌজন্যে এই গানের জলসার আয়োজন করেছে। আপনাদের সবার পরিচিত চন্দন রায় কণ্ঠশিল্পী ও চরিত্র অভিনেতার এক বিরল প্রতিভা। দুঃখের বিষয়, সেই চন্দন রায় আজ সুযোগের অভাবে নিঃস্ব, রিক্ত এবং সর্বহারা। আজ এই জলসার আসরে যে মহান দানের বিনিময়ে আপনারা উপস্থিত, সেই দানের সব টাকা আমরা চন্দনের হাতে তুলে দিয়ে তার গানের মধ্য দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার। না না না, বলো বলো, আমরা তোমার গান শুনতে চাই না, চাই না, শুনবো না। তোমার গৌরবকে চাই, আমরা তোমার গান শুনবো না, শুনবো না, শুনবো না। উদিত নারায়ণ উনি বড় শিল্পী, উনি গান গেয়ে আপনাদের মন ভরিয়ে দেবেন। আমাকে একটা মাত্র গান গাওয়ার সুযোগ দিন। না না, আপনি নামুন, আপনি নামুন, আপনার গান আমরা শুনবো না, আমরা শুনবো না। তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো, তোমরা যতই আঘাত করো নেই কো অপমান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো। কেন কেন নেই? আমি কি অন্যায় করেছি? তুই একটা সমাজ বিরোধী ক্রিমিনাল। তোদের দলের পান্ডা রাজস্বতে মিলে চুরি ডাকাতি ছিনতাই করা তোদের পেশা। বল শালা, তোদের দলের পান্ডা রাজ কোথায়? এই যে আমি এখানে আপনার হাতের নাগালে। ও এখানেও চালাকি, এখানেও ছদ্মবেশে ছলনা। কথাটা উইথড্র করে নিন। আর যদি বাঁচতে চান লাঠিটা নিচের মাথায় মারুন। অসম্ভব। কেউ আসবে না, ওরাই আমাকে তোর ওই তল পেটে মারবো এমন মাথায় খঞ্জনি বাজবে তার জন্য পাঠিয়ে দিয়েছে, বুঝলি? হ্যাঁ, এটা তোর না এটা না না, ওকে ধরো। রাজ রাজ তুই শান্ত হ। পুলিশের গায়ে হাত দিয়ে অপরাধ। তুই ওনার কাছে ক্ষমা চেয়ে নে। ক্ষমা নয়, ওকে আমি ফাঁসিতে ঝোলাবো। বলে তাহলে তোর কুকর্মের পাওনাগুলো তুই হজম করে নে। রাজ রাজ রাজ, আরে রাখ, এই দেখ আমি কে। সিপিআই অফিসার। ও আমায় ক্ষমা করে দিন। রাজ রাজ তুই। এরপর আমি তোদের সব জানাবো। তার আগে এর যাতে চাকরিটা না থাকে তার একটা ব্যবস্থা করি। কনস্টেবল, ওকে স্যার।
ওকে নিয়ে গিয়ে গাড়িতে তুলুন, আর অন্ধকার লকআপে রাখবেন। আমি মরে যাবো স্যার, না খেতে পেয়ে মরে যাবো, এমন কাজ করবেন না। এবারের মতো আমায় ক্ষমা করে দিন স্যার। মামা, ক্ষমা তো তোর অন্ধকার জেলের সেল, তারপর ফাঁসির দড়ি। কনস্টেবলকে নিয়ে যান। ও হরে এখনো বাকি হরি ভরসাজ আর অভয় চৌধুরী, কিন্তু এখন তারা কোথায়? কোথায় কোথায় আছে? চন্দ্রনাথ কোথায় গেলে পাওয়া যাবে বলতো? আমি হরি ভট্টাচার্য কিন্তু আমার চাই। আমি কিন্তু হরি ভট্টাচার্যকে ছেড়ে দিলে চলবে না চন্দন। হরি ভট্টাচার্য অনেক অপরাধ করেছে। এই যে পালিয়ে যাচ্ছিল, ঘরে ধরে নিয়েছে। আমাকে আর মেরো না বাবাজি, আমাকে আর মেরো না। আমি আর অন্যের কথায় কারো বাড়া ভাতে ছাই দেবো না। ও মাগো, আমাকে আর মেরো না, আমাকে পালাবি রে, তোকে আমি কত উল্টে মারবো। ওরে বাবা রে, জুতো তো নাই, যেন শঙ্কর মাঝে যাও। কি পাপ করেছিলাম মনে নেই যেই দিনে জানোয়ারের খাঁচায় আমাকে বিক্রি করে দিয়ে ওই টাকার বান্ডিলগুলো নিয়ে চলে গেছিলি, সেই দিনের কথা কি তোর একদম মনে নেই রে জানোয়ার? তোকে তুমি শান্ত হও, তুমি শান্ত হও পায়েল। এর পাপের শাস্তি দেবে আদালত। কনস্টেবল, ওকে স্যার, একে নিয়ে যাও। চল চল স্যার। রনি আর রজতকে রাকেশ গাড়িতে আটকে রেখেছে। ওদের সকলকে নিয়ে গিয়ে ওই অন্ধকার লকআপে বন্দি করবে। এখনো বাকি অভয় চৌধুরী। হ্যাঁ, অভয় চৌধুরী এখনো জেলের বাইরে? আরে ওকে আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এখন কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে তাহলে আমাদের বিপদ তো এখনো কমে যায়নি। কিন্তু হ্যাঁ, পায়েল। বৌদি হ্যাঁ চন্দন, চন্দন, তুই বলিস। হ্যাঁ? চল ভাই, তোর দাদা তোর জন্য পথ দিয়ে বসে আছে। দাদা আমাকে তার প্রতিজ্ঞা থেকে মুক্তি দিয়েছে বৌদি। আমি অপরাধী নই। না, তোর কোনো অপরাধ নেই। যে অপরাধী, ওই দেখ, সে আজ অনুশোচনায় কাঁদছে। মেজে বৌদি, আমি তোমার কাছে কি অন্যায় করেছিলাম? আর সেদিন কলঙ্কের কালি তুমি এইভাবে আমাকে মাথালে কেন? আমি তোমার কাছে কি চেয়েছিলাম? ভাই বোনের সম্পর্ক, আমি মহাপাপী। উল্টে তোমাকে দিলাম দুর্নামের কালি। আমাকে তুমি ক্ষমা করো ভাই। আমি মেজে বৌদি, এভাবে পাপ বাড়িয়ে নেবে যুবতী। আমি পর্দার শিক্ষায় শিক্ষিত, তাই গুরুজনদের কিভাবে সম্মান দিতে হয় সেটা আমার জানা। চন্দন, দুঃখ শুধু একটাই, আমার জন্য আমার পর্দা বৌদি শুধু সবাই চোখের জল ফেলেছে। চন্দন? চোখের জল। আর চোখের জল নয় চন্দন, পর্দা, আমি দেখতে চাই হ্যাঁ। তোর ওই দুষ্টু মুখের মিষ্টি হাসি। পর্দা, দাদা, সব হারানোর ব্যথা যন্ত্রণা শেষে এই মুহূর্তে আমি আবার সব ফিরে পেলাম। সেই ফিরে পাওয়ার আনন্দে সব অভিমান পিছনে ফেলে আমি তোদের সকলকে নিয়ে এক মিনিটে বাঁধতে চাই। নতুন করে গড়ে তুলবো আমাদের এই রায়বাড়ির নতুন সংসার। দাদা, বর্দা, বর্দা, কিন্তু আপনাকে আমি একটা কথা অনেকদিন থেকে বলবো করে আমি বলতে পারছি না। কেন বলতে পারছি না জানো? একদিন হয় এই পায়েলকে হারানো, তাই আমি অনেকবার আমি চেষ্টা করেছি বর্দা, কিন্তু আমি বলতে পারিনি। কিন্তু আজ আর না হলে হয়নি। আমি আপনার একমাত্র শত্রু, এই অভয় চৌধুরীর একমাত্র ভাই অরণ্য চৌধুরী। আজ আমার এই ভাই বোনেরা, এমনকি তুমিও জ্ঞান পাওয়ার আগেই বাবা মাকে হারিয়ে আমার কাছে বড় হয়েছো। সেই তোমাদের কান্না থামাতে রাতের পর রাত ওই চাঁদের দেশের গল্প বলেছি। আমি প্রতিমা ওই ভরা দিঘির মাছ থেকে পদ্ম শালুক দিয়েছি। ছোট্ট বোন পায়েলের খেলার পুতুল খেলার ডালি সাজাতে, প্রখর রোদে পলাশ ফুল তুলে নেই মালা গেথে ওর ডালি সাজিয়ে দিয়েছি। সেই আমার একমাত্র
একমাত্র বোনকে আমরা তোমার হাতে তুলে দিয়ে তোমাকে আমরা আরো আপন করে পেতে চাই। দাদা লজ্জা কিসে? বৌদি, তুমি তৈরি থেকো ঠাকুর। আগামী ফাল্গুনে আমরা এই পায়েলকে তুলে দেব তোমার হাতে। আমার ভাই অরণ্য সাথে পায়ের বিয়ে দেওয়ার ক্ষমতা আপনাদের কারোই নেই। দাদা তুমি হ্যাঁ, আমি অনেকক্ষণ এসেছি, তোদের সব কথা আমি শুনেছি। এবার আমি বলবো, তোরা শোন। বলো, বলো তুমি কি বলতে চাইছো? আমি পায়েলকে নিয়ে যাব, নিজের হাতে কোণে সাজাবো, তারপর না 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 দাদা, তুমি তুমি এরকম করতে পারো না। তুমি চেয়ে দেখো, আমি তোমার ভাই অরুণ, আর আমি তোমার ওই বাড়ির কোনো কিছু চাই না। আমি সব তোমার ভাইকে দেবো। কিন্তু কিন্তু তার বিনিময়ে তুমি আমার ভালোবাসা, আমার পায়েলকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি অভয়লাল চৌধুরী, আমি কখনো হারিনি, হারতে শিখিনি, আজও হারবো না। পায়েলের বিয়ে ওই চৌধুরী বাড়িতেই হবে। আজ ওরা অরণ্যের সাথে আমাদের সবাইকে আমি নিমন্ত্রণ করে গেলাম। হ্যাঁ, বিয়ে চৌধুরী বাড়িতে। আলোর মালায় সুসজ্জিত পায়েলের বিয়ে ওই ওর চৌধুরী বাড়িতেই হবে। কপালে চোয়া চন্দনের ফোঁটা, লাল বেনারসি শাড়িতে সুসজ্জিত পায়েলের সিঁথিতে উঠবে লাল টকটকে সিঁদুর। যাবার সময় আর একবার বলে গেলাম, আগামীকাল ঠিক সন্ধে 7টায়। না, ওরা যে আমাদের বাড়িতে নিয়ে চলে এলো। তুমি কিছু করো, ওরা যে পায়েলকে নিয়ে চলে এলো। এটা রাজি রাখার কাজ নয় বর্দা। আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এই অন্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো সাথী। আমরা আর চুপ করে থাকবো না। ওই নারী লোভী অভয় চৌধুরীর উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বুঝিয়ে দিতে হবে নারী হরণের শাস্তি কি ভয়ঙ্কর। আপনি শান্ত হন মিস্টার। মায়ের শুধু আপনাদের বলল, সে আমার অবস্ত্রী, আর আমার যে স্ত্রীর গায়ে হাত দিয়েছে সেই অভয় চৌধুরীর কালো হাত আমি ভেঙে পুড়িয়ে দেবো। তারপর আইনের শৃঙ্খল করিয়ে তাকে আমি আগামীকালেই তুলে দেবো ওই আইনের কাঠগড়ায়। তবে তাই হোক। তুই যেমন তোর স্ত্রীকে বাঁচাতে ছুটে চলেছিস, আমরাও তেমনি আমাদের বোন পায়েলকে ছুটে বাঁচানোর জন্য এই প্রতিশোধের হিংসা নিয়ে এই হাত লাগাতে আমরা ছুটে চললাম ওই চৌধুরী বিলার দিকে। সারা বাড়িটা পুলিশে ঘিরে ফেলেছে, বেরোবার পথ সব বন্ধ। সামান্য এক কৌটা সিঁদুর আজ কোটি কোটি টাকার মালিক অভয় চৌধুরীর নাগালের বাইরে। না, আমি অভয়লাল চৌধুরী, বাইরের সিঁড়ির সিঁদুর আমি জোগাড় করবই। তারপর তার আগেই আমার সিঁড়ি ছিঁড়ে মুছিয়ে দাও। একই সেটা, তুমি এখানে? অরণ্যের দ্বিতীয় রূপ এখন তো বাড়ির বাইরে। তুফানের মতো এ বাড়িতে অনেক তুফান আছে যারা আজ তোর স্বেচ্ছাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বাবা, তুমি সুস্থ, তুমি স্বাভাবিক। হ্যাঁ, সম্ভব হয়েছে। এবারের তুফান রূপী অরণ্য আর এই সীতা মায়ের একনিষ্ঠ পরিশ্রম। বাবা, আর তুই সেই মায়ের স্মৃতির সিঁদুরের দাম না দিয়ে অন্য মেয়ের স্মৃতির সিঁদুর মুখে দিতে চাইছিস।
এই পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে, প্রলয় নেমে আসবে, আর এই পৃথিবীর বুক থেকে চিরস্তরে মুছে যাবে স্বামী স্ত্রী। বাবা পালিয়ে চল রে মা, এই বুড়ো ছেলেটাকে নিয়ে পালিয়ে চল। এই বাপুরকে না বাবা না, আমাদের আশীর্বাদ না করি আপনারা কোথাও যাবেন না। ও তো রাজি? আমি কি ভুল শুনলাম সীতা মা? না বাবা না, আপনি ঠিকই শুনেছেন, আপনার শোনার কোনো ভুল নেই। মা দিদি ভাই, না দিদি ভাই নয়, আজ থেকে আমি তোর একমাত্র শত্রু। না না না, মানে আমি মেয়ে নামের কলঙ্ক, একমাত্র জঞ্জাল। বাবা বাবা আমার কথাটা আপনি একটু শেষ করতে দিন। প্রয়োজন নেই। আমার বন্ধুকা ম্যানেজার ওই কৃষ্ণকান্ত রায়ের বোন এতটা নির্লজ্জ এ আমি স্বপ্ন বাবা আপনি ভুল করছেন, ওর কথাটা আপনি শেষ করতে দিন, তা না হলে আপনাকে সারা জীবন অনুশোচনায় দগ্ধ হতে হবে। দগ্ধ হব না, তোর মতো ক্রিমিনালকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো, ছাই। হ্যাঁ, আমি অরণ্য। তুই যেমন এ বাড়ির বড় ছেলে, তেমনি আমিও এ বাড়ির ছোট ছেলে অরণ্য। যে আমার ভালোবাসার গায়ে হাত দিয়েছে, তার শুধু হাত নয়, আমি হাত পা গুলোকে এক করে গোল করে দেবো, গোল। পারবি না, তুই পারবি না, সে সুযোগ আমি তোকে দেব না। তবে রে আমি তোকে। তুমি কি করছো রাজ? তুমি কি করছো? তোমার দাদা আমাকে জাদু করেছে, আর সে জাদুর কেরামতিতে পড়াতে চায় তোর দাদার বিয়া সিঁদু। তাহলে তাহলে আমি ওর শখের সখাকে তুই আমি তোকে সিঁদুর দেব, আর সেই লাল টকটকে সিঁদুর আমার নিজের হাতে করে তুই পরিয়ে দিবি। দাদা, এটাই আমার শেষ ইচ্ছা। দাদা! আমি চাইনি দাদা, আমি চাইনি। ওগো, তুমি কি করলে? আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর তুমি কি না শুনলে? আমি মায়েলকে ভূমির মতোই তোর হাতে তুলে দেবো বলে আমি সিঁদুর পেলাম না। বাইরে পুলিশ, সীতা আমাকে বিশ্বাস করলো না। তুই আমার এই বুকের রক্ত দিয়ে আমি তোকে উপহার দিলাম, আর আমার অন্য অন্তরে ভাবের রক্ত আমি তোদের প্রাণ ভরে আশীর্বাদ করে যেতে চাই। আমি আপনি হারিয়ে দিয়েছি, আপনাকে হারিয়ে আপনাদের বোনকে আমি বোনের আসনে বসিয়েছি। আর সামনে তাড়াতাড়ি সিঁদুরটা পড়িয়ে দেব। তুই করিস না, করিস না। পারতে তোকে হবে অরণ্য, এটা যে আমার বাড়ির ছেলের শেষ ইচ্ছা। বাবা, আমি কি দিয়ে বাঁচবো বাবা? তুই তোর বাবার
আমার ঘরের লোককে আমি আমি বৌমাকে বরণ করে নিলাম। ভাইয়ের ভাইয়ের রক্তে বধূ বরণ